আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। আমাদের বি ওয়ার্ল্ডে প্রতিবারের মতন এবারও আমরা শুরু করছি নতুন একটা সেশন, নতুন একটা ওয়েবিনার। আজকের যে সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি যারা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড এবং প্রজেক্ট রিলেটেড কাজ করেন। আজকের সাবজেক্টটা খুব মজা, প্রজেক্ট অ্যান্ড অর্গানাইজেশন রিস্ক ম্যানেজমেন্ট। বিশেষ করে বড় বড় প্রজেক্টে যেসব রয়েছে সেখানে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং অপটিমাইজেশন এবং রিস্ক ম্যানেজমেন্টকে কনসিডার করতে হয়। আজকের কিনোট স্পিকার রয়েছেন আমাদের অতি পরিচিত আমাদের স্পিকার রেজাউর রহমান, আর আজকের সেশনটার চিফ গেস্ট হিসেবে রয়েছেন এমডি আবু ইস্কান্দার ভাই এবং আমাদের সেশন চেয়ারম্যান আমাদের প্রিয় টিচার ডক্টর এমডি খসরু মিয়া। থ্যাংক ইউ সো মাচ। আমি শুরুতেই আজকে স্পিকারের শর্ট বায়োগ্রাফি পড়ছি। Mr. Rezaur Rahman is a civil engineer with extensive experience in quality management system and construction management. He graduated with a Bachelor of Science in Civil Engineering from BUET 1997. He began his career in Bangladesh, working with prominent organizations such as Grand Geophysical Australia, Delta Pratt, LGD project. In 2008, he expanded his professional journey to the Middle East, initially in Qatar and later in UAE, where he contributed to major projects with leading companies including AECOM, Dar Al Handash Consultant and Arab Tech Construction, Alpine, BAU, Deutschland, and Al Jaber. Some of his notable complete projects is like that Expo 2020 Dubai, Al Ain Hospital, Pal Qatar, one of the largest projects in Qatar, Dubai Waterfront, Palm Jubair Ali, Dubai. Mr. Rezaur Rahman holds certificate as a lead auditor in quality management system, environmental management system, and occupational health and safety management system. Additionally, he is a PAL qualified professional under STEMA and UAE Sustainable Program. On July 11, 2023, Mr. Rezaur Rahman is a founded the World, a dedicated non-profit organization in Bangladesh engineers and architects, as well as developing a fair and collaboration environment to function as a professional network. Currently, he serves as a senior QA/QC engineer at Dar Al Handash Consultant in UAE. Now, floor to Mr. Rezaur Rahman. Thank you very much, Engineer Imran, for being a moderator for this today's session. I just want to know that is there any non-Bangladeshi or non-Bengali in the session? If there is no non-Bengali, I can continue in English, Bengali. Otherwise, I'll continue in English. Just please let me know if there is any non-Bangladeshi or non-Bengali. ওকে, আমার কাছে মনে হচ্ছে যে সবাই এখানে বাংলাদেশের, কাজেই আমার কাছে ইয়েতে আমরা যদি সেশনটা বাংলায় করি তাহলে এটা সম্ভবত এটা খুব কমিউনিকেটেড, ওয়েল কমিউনিকেটেড হবে। তো আজকের টপিক হচ্ছে প্রজেক্ট অ্যান্ড অর্গানাইজেশনাল রিস্ক ম্যানেজমেন্ট বেসড অন ISO 13000 and 9001. আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ইরিলেভেন্ট টু এনি ডিসিপ্লিন। এটা সিভিল ইঞ্জিনিয়ার, অল ডিসিপ্লিন ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ইভেন আদার প্রফেশনাল অলসো, প্রতিটা অর্গানাইজেশন এবং প্রজেক্টের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমি যাই যে আমরা ফার্স্টে আমি বলে রাখি যে এখানে অনেকেই আছেন, আমি শিওর যে আপনারা অলরেডি রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে আপনারা জানেন। এখন আমরা যারা জানি অথবা আজকে আমরা যারা জানবো, আমাদের প্রত্যেকের অনুরোধ আপনারা যে যে অর্গানাইজেশন আছেন এই রিস্ক ম্যানেজমেন্টটা আপনারা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। যদি আপনাদের কারেন্ট অর্গানাইজেশন ইয়াতে ফরম্যাটে এটা না থাকে, এটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করবেন। আর যদি সম্ভব না হয়,
আপনি যে ডিপার্টমেন্টে সেই ডিপার্টমেন্টে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। সেটা যদি সম্ভব না হয়, অ্যাটলিস্ট আপনার ইন্ডিভিজুয়াল কাজের মধ্যে এই রিস্ক ম্যানেজমেন্টটা আনার চেষ্টা করবেন, তাহলে এটার একটা ভালো একটা রেজাল্ট আসবে। আমাদের ট্রেডিশনাল একটা ধারণা যে আমরা রিস্ক নিতে চাই না, আমরা ধরে নিই যে রিস্ক নিলে আমাদের যে কারেন্ট যেটা আমরা জানি যে অনেক প্রজেক্টে যদি আমরা রিস্ক অ্যানালাইসিস না করি, তাহলে প্রজেক্টের মিডওয়েতে আমরা যে কোনো রিস্ক যখন ফেস করব সেটা আমরা মিটিগেট করতে পারবো না, এবং তখন আমাদের টাইমও থাকবে না। যার কারণে আইএসও 9001 যেটা সেটাও খুব ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, যেখানে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার হাইলাইটার কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এভরিথিং ইজ ভেরি দেখা ক্লিয়ার। যাচ্ছে। আচ্ছা আচ্ছা, 9001টা হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। এটা টিল 2008 পর্যন্ত কোয়ালিটি রিস্ক ম্যানেজমেন্টটাকে খুব একটা প্রায়োরিটি দেওয়া হতো না। এটা ধরে নেওয়া হতো যে এটা ম্যানেজমেন্টের এটা এসেনশিয়াল পার্ট না। কিন্তু দেখেন যে আপনার 2015-এ যখন রিলেশন করেছে, তখন রিস্ক ম্যানেজমেন্ট একটা এসেনশিয়াল পার্ট এবং ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে ধরা হয়েছে। এবং এটা স্ট্যান্ডার্ড মনে করছে যে রিস্ক ম্যানেজমেন্ট অত্যন্ত জরুরি, এবং এটা যদি ইনিশিয়ালি অ্যাসেস না করা হয়, তাহলে ওই প্রজেক্টটা বা ওই অর্গানাইজেশনটা ফেল করার সম্ভাবনা আছে। তো যার কারণে আইএসও 13000 যেটা, সেটা শুধুমাত্র রিস্ক ম্যানেজমেন্টের জন্য করা হয়েছে। ঠিক আছে, আমি এটা পরে স্টেপ আসবো, এবং আজকের ডিসকাশনটা এন্টায়ারলি বেসড অন আইএসও 13000, যেটা শুধুমাত্র রিস্ক ম্যানেজমেন্টের জন্য করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা সেকেন্ড পেজে যাই। আপনারা কেউ কি বলবেন যে হোয়াট ইজ রিস্ক? মানে আমরা জেনারেলি যে কনসেপশনের রিস্কটা বলি, মানে রিস্কটা কি আসলে, কেউ যদি একজন বলতেন। আচ্ছা, আমি বলি। এখানে আইএসও 13001 যেটা বলতেছে যে risk is the effect of uncertainty of objectives. So effect of uncertainty is very clear, যেটা অনিশ্চয়তার যে আমাদের যে অনিশ্চয়তা প্রজেক্টের উপর। অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা আমরা যদি নিচে আসি, অবজেক্টিভটা হচ্ছে স্পেসিফিক মেজারেবল গোলস অর টার্গেট। তার মানে যে কোনো প্রজেক্ট অথবা অর্গানাইজেশনের যে অবজেক্টিভ, মেইন কোর অবজেক্টিভটা আমরা কি দেখি আসলে। একটা প্রজেক্টের তিনটা হচ্ছে কোর অবজেক্টিভ। একটা হচ্ছে যে রেজা ভাই, স্লাইড শোটা দেখা যাচ্ছে না, আমরা স্লাইড শো দেখতে পাচ্ছি না। আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা এখন মনে দেখা যাচ্ছে, তাই না? এখন দেখা যাচ্ছে? জি স্যার, এখন দেখা যাচ্ছে। সেকেন্ড স্লাইড ওকে। কিন্তু মুভ দেখা করতেছে না, একটু মুভ করেন। এখন ঠিক আছে? একটু মুভ করেন তো, একটা আচ্ছা, পাওয়ার সেকেন্ড পয়েন্টের পেজে শোতে যান রেজা ভাই, পাওয়ার পয়েন্টের শোতে যান। আচ্ছা, এটা জাস্ট ফাইলটা ওপেন করা আছে, আপনি শোতে যান, নিচে যে শো বাটনটা, নিচে ডান দিকে যে ওটা করার শো, পর তো আসলে এই যে, জি হ্যাঁ এটা দেন। আচ্ছা এখন ঠিক আছে? না না না, এখনো ঠিক নাই। শোতে আচ্ছা, আরেকবার দেন, আরেকবার প্রেস করেন শোতে। ঠিক আছে রেজা ভাই, চাইলে যান। আমাদের এই গুগল টিমে ফুল স্ক্রিনে শোরুম হয় না, তো যেহেতু তারেক ভাই। আচ্ছা, আমি আবার যাচ্ছি, আমি ইয়াতে যাই, ফুল স্ক্রিনে যাই তাহলে একটু। ঠিক আছে, ফুল স্ক্রিনে গেলে মুভ করবে না। এন্টার স্ক্রিনে যাচ্ছি আমি এখন।
আচ্ছা এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, It's fine now. It's fine. আচ্ছা ঠিক আছে। Go ahead. আচ্ছা এখন আইএসও Nice. 13000 যেটা বলতেছে সেটা হচ্ছে রিস্ক ইজ দ্য ইফেক্ট অফ আনসার্টেনিটি অন অবজেক্টিভস। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখি যে একটা অর্গানাইজেশন অথবা প্রজেক্টের অবজেক্টিভটা কি। নিচে আপনারা দেখেন, নিচে যেটা বলতেছে যে অবজেক্টিভ হচ্ছে স্পেসিফিক মেজারেবল গোলস অর টার্গেটস। তাহলে একটা প্রজেক্ট বা অর্গানাইজেশনের ইয়াটা কি, গোল বা টার্গেটটা কি? একটা প্রজেক্টে যদি দেখি যে তিনটা হচ্ছে মেইন গোল। একটা হচ্ছে যে প্রজেক্টটা শেষ হবে উইদিন দ্য বাজেট, উইদিন দ্য টাইম অ্যান্ড উইদিন দ্য কোয়ালিটি কমপ্লায়েন্স। এই তিনটা হচ্ছে কোর গোলস অথবা টার্গেট। এতে যদি আরো স্পিড আপ করি যে প্রতিটা প্রজেক্ট যে উইদিন দ্য টাইম শেষ হবে সেটার ইয়াটা কি, যার কারণে প্রতিটা মাসে যে কোনো স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন বা প্রজেক্ট প্রতিটা মাসে একটা অবজেক্টিভ টার্গেট করে। এই অবজেক্টিভ কি, ফর এক্সাম্পল আমরা যদি একটা প্রজেক্ট 2 বছরের হয় সেটা আমরা প্রতি মাসে আমরা একটা বেসলাইন প্রোগ্রাম স্কেডিউল করি। সেটাতে ফর এক্সাম্পল এটা হচ্ছে সেপ্টেম্বরে আমাদের টার্গেট হচ্ছে 5% প্রোগ্রেস, অগাস্টে হচ্ছে 7%, নভেম্বরে হচ্ছে 6%। তো এটা হচ্ছে আমাদের প্রতি মান্থলি একটা টার্গেট আছে। ঠিক একইভাবে কোয়ালিটি কমপ্লায়েন্সেরও ফর এক্সাম্পল ড্রয়িং, এই মাসে আমাদের এই অ্যাপ্রুভ হবে, সব ড্রয়িং অ্যাপ্রুভ হবে ফর এক্সাম্পল 90%, মেথড স্টেটমেন্ট অ্যাপ্রুভ হবে 90%, ইন্সপেকশন রিকোয়েস্ট অ্যাপ্রুভ হবে 95%। এই ধরনের প্রতি মাসে একটা অবজেক্টিভ থাকে। এই অবজেক্টিভটা যখন একটা আনসার্টেনিটি, যে ফ্যাক্টরগুলি আনসার্টেনিটি তৈরি করে, ক্রিয়েট করে, সেটাকে ওরা বলতেছে রিস্ক। ISO 9000 বলছে রিস্ক ইজ দ্য ইফেক্ট অফ আনসার্টেনিটি অন অবজেক্টিভস। আচ্ছা, আমরা এখন পরিয়াতে যাই, আমরা ফেমাস স্টেটমেন্ট অ্যাবাউট রিস্ক, এটা থেকে আমরা রিস্কটা কি বুঝতে পারবো। মার্কস জুকারবার্গকে বলা হয়েছিল যে একটা অর্গানাইজেশনের বিগেস্ট রিস্ক কি, উনি রিপ্লাই করছে দ্য বিগেস্ট রিস্ক ইজ নট টেকিং এনি রিস্ক। তার মানে কোন অর্গানাইজেশন যদি বা কোনো প্রজেক্ট যদি কোনো রিস্ক না নেয় সেটি হচ্ছে সবচেয়ে বড় রিস্ক। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই যে জুকারবার্গ বা এই ধরনের যে এক্সট্রাঅর্ডিনারি যে যারা লিড দিচ্ছে তাদের সাথে আমরা যারা জেনারেল পিপল, তাদের পার্থক্য হয়তো এটা ওয়ান অফ দ্য এটাই রিজন। তাদের বিভিন্ন ইনোভেটিভ আইডিয়া ডেফিনেটলি আছে, যে অন্যতম রিজন হতে পারে যে তারা হচ্ছে রিস্ক দেয়। আমরা যারা ম্যাক্সিমাম পিপল কিন্তু আমরা একটা নির্দিষ্ট কমফোর্ট জোনের মধ্যে কাজ করতে চাই। আমরা আমাদের ওই কমফোর্ট জোনের বাইরে যেতে চাই না, কোনো রিস্ক নিতে চাই না। আমরা ধরে নেই যে রিস্ক না মানে হচ্ছে যে আমাদের প্ল্যানটা ফেল করতে পারে, যেহেতু আমাদের অনেক লাইবিলিটিস আছে বা আছে। বাট আইএসও যে রিস্কটা বলতেছে সেই রিস্কটা, ওরা যে রিস্কটা নেয় সেটা হচ্ছে যে কোনো একটা প্রজেক্ট নেওয়ার আগে বা একটা অর্গানাইজেশন শুরু করার আগেই তারা রিস্কটা আইডেন্টিফাই করে ফার্স্ট, তারপরে সেটা অ্যাসেসমেন্ট করে এবং সেটা মিটিগেশন প্ল্যান নিয়েই তারা কিন্তু প্রজেক্টটা শুরু করে। যার কারণে ওদের সাথে আসলে কমন পিপলের যে পার্থক্যটা এটাই যে ওরা যেটা করে রিস্ক নেয় এবং সেটা মিটিগেশন প্ল্যান নিয়ে প্রজেক্টটা শুরু করে, যেখানে তাদের কমন পিপলের সাথে তাদের ডিফারেন্স তৈরি করে আসলে। আচ্ছা, এখন ISO 13001 যেটা বলতেছে যে প্রতিটা রিস্কের হচ্ছে দুইটা সাইড আছে। একটাকে তারা বলতেছে থ্রেটস হচ্ছে নেগেটিভ রিস্ক, যেটা প্রজেক্ট ডিলে, কস্ট ওভারটার্নস, কোয়ালিটি, সেফটি ইস্যুস। আরেকটা বলতেছে যে হচ্ছে পজিটিভ রিস্ক, সেটা হচ্ছে অপরচুনিটিকে তারা বলতেছে পজিটিভ রিস্ক। আমি একটু পয়েন্টার দিই তাহলে। আচ্ছা, এইখানে ISO 13000 বলতেছে থ্রেটস অ্যান্ড অপরচুনিটি, কিন্তু আমরা নর্মালি রিস্ক মনে করি, রিস্কটাই আমরা মনে করি যে নেগেটিভ। তো আমাদের এর পরবর্তী আলোচনায় আমরা থ্রেট বলবো না, আমরা রিস্কটাকে ধরে নিই নেগেটিভ রিস্ক এবং পজিটিভ রিস্কটাকে বলবো আমরা অপরচুনিটি, যাতে কোনো কনফিউশন না হয়। তো আমরা যেটা বলবো রিস্ক অ্যান্ড অপরচুনিটি। আচ্ছা, তো
এখানে আমরা জাস্ট জেনারেল আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কমন রিস্ক ইন কনস্ট্রাকশন প্রজেক্ট, একটা কনস্ট্রাকশন প্রজেক্টে কমন রিস্ক কি থাকে। তো নাম্বার 1 হচ্ছে ডিলে ইন পারমিট, ফর এক্সাম্পল, মানে আমি জাস্ট এটা এক্সাম্পল দিচ্ছি, ডিলে ইন পারমিট অর অ্যাপ্রুভাল, এটা হাই ইম্প্যাক্ট হতে পারে টাইমলাইনের উপর। আরেকটা এক্সাম্পল হতে পারে যে ডিজাইন চেঞ্জেস, আমরা জানি যে কোনো প্রজেক্টে ফ্রিকুয়েন্টলি ডিজাইন চেঞ্জ বাই ক্লায়েন্ট, সেই ডিজাইন চেঞ্জটা আমাদের কস্ট বাড়ায় ফেলতে পারে, রিওয়ার্ক হবে এবং এটা টাইম ইম্প্যাক্ট হতে পারে। সেফটি ইনসিডেন্ট অর অ্যাক্সিডেন্টস, আপনারা জানেন যে একটা সেফটি যদি অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট হয়, এটা মার্কেট, ওই কোম্পানির মার্কেট রেপুটেশনের উপর বিশাল একটা ইম্প্যাক্ট করে। আমি এমন কোম্পানি জানি যে রিসেন্টলি আমি একটা আলাদা প্রজেক্টে জানি, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং ওই অ্যাক্সিডেন্টের ফলে ওই কোম্পানিটা ওই প্রজেক্ট থেকে উইথড্র করতে বাধ্য হয়েছে, এই প্রজেক্ট থেকে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্টের জন্য। এবং তারপরে চিন্তা করেন যে ওই কোম্পানির মার্কেট রেপুটেশনটা কি, তারা কিন্তু অন্য কোনো টেন্ডারে তারা পার্টিসিপেট করতে পারবে না, তাদের কিন্তু ব্ল্যাক লিস্টেড। আচ্ছা, তারপরে আরেকটা এক্সাম্পল হতে পারে সাপ্লাই চেইন ডিসরাপশন। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন রিস্ক ইন দ্য প্রজেক্ট। যে কোনো ম্যাটেরিয়াল যদি ডিসরাপশন হয়, সাপ্লাই চেইন ডিসরাপশন হয়, সেটা একটা রিস্ক হতে পারে। এটা জাস্ট কমন এক্সাম্পল অফ রিস্ক। আচ্ছা, আমরা কমন অপরচুনিটি দেখতে পারি যে কনস্ট্রাকশন প্রজেক্টে নরমালি কমন অপরচুনিটি কি হয়। একটা হতে পারে ভ্যালু ইঞ্জিনিয়ারিং। আমার তো মনে হয় সবাই মোটামুটি ধারণা আছে যে ভ্যালু ইঞ্জিনিয়ারিংটা কি। তো এটা রিডিজাইন or specify different materials methods to reduce cost। তারপরে হচ্ছে ভ্যালু ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে আমরা যদি কস্টটা ঠিক রেখে যদি কোয়ালিটি অথবা ফাংশনালিটিতে বাড়াই, তাহলে সেটা ভ্যালু ইঞ্জিনিয়ারিং হতে পারে। আরেকটা হতে পারে যে কোয়ালিটি ঠিক রাখলাম, সেম রাখলাম, কিন্তু কস্টটা কমায় রাখলাম। দুইটা মেজর ইয়ে হতে ভ্যালু ইঞ্জিনিয়ারিং। তো এটা একটা অপরচুনিটি হতে পারে। আরেকটা এক্সাম্পল হতে পারে অ্যাডপশন অফ নিউ টেকনোলজি। আপনারা সবাই জানেন যে আমরা সবাই এখন এআই ইউজ করতেছি, প্রজেক্টে বিম ইউজ করতেছি। এই ধরনের নিউ টেকনোলজি যখন ইউজ করব, তখন সেটা একটা অপরচুনিটি হতে পারে। অ্যাডপশন অফ লোকাল ম্যানুফ্যাকচার্ড ইকুইভ্যালেন্ট ম্যাটেরিয়াল। আমাদের অনেক ম্যাটেরিয়াল থাকে যে ইউরোপ থেকে আসে, ইউক্রেন থেকে আসে, ইংল্যান্ড থেকে আসে। সেটা যদি লোকাল ম্যানুফ্যাকচারিং হয়, তাহলে এটা লো কস্ট হবে এবং খুব শর্টার টাইমে আমরা ডেলিভার করতে পারবো। সেটা একটা অপরচুনিটি হতে পারে। আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি যে সাস্টেনেবল এবং গ্রিন বিল্ডিং প্র্যাকটিস। আমরা যদি যে কোনো গ্রিন বিল্ডিং প্র্যাকটিস করি প্রজেক্টে, সেখানে ওই প্রজেক্টে বা ওই কোম্পানির মার্কেট ভ্যালু বা রেপুটেশনটা অনেক বেড়ে যাবে। এটা একটা অপরচুনিটি হতে পারে। আচ্ছা, তারপর আসছি যে হোয়াট ইজ রিস্ক ম্যানেজমেন্ট। এটাও আইএসও 13001 যেটা বলতেছে, 13000 যেটা বলতেছে যে রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে coordinated activities to direct and control an organization with regard to risk। তার মানে হচ্ছে সমন্বিত প্রচেষ্টা। একটা রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে একটা অর্গানাইজেশন অথবা প্রজেক্টের যে সমন্বিত যে প্রচেষ্টা, সবাই মিলে টিম ওয়ার্কের মাধ্যমে রিস্কটাকে করার জন্য, কন্ট্রোল করার জন্য বা মিটিগেট করার জন্য যে প্রচেষ্টা, সেটাই বলতেছে রিস্ক ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু দ্য আইএসও 13000। আচ্ছা আচ্ছা, আগে বলছি যে রিস্ক ম্যানেজমেন্ট, আজকে ডিসকাশনটা হবে বেসিক্যালি আইএসও 9001, যেটাকে আমরা বলি যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। সেটা আসবে প্লাস 13000 আসবে। আচ্ছা, আইএসও 9001 যেটা বলতেছে যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিছু হাইলাইট করে রাখছি, যে রিস্ক বেসড থিঙ্কিং। আইএসও 9001 যেটা 15 ডিভিশনে বের হয়েছে, সেটা এনকারেজ করতেছে অর্গানাইজেশনকে বা যে কোনো ইয়েকে যে রিস্ক বেস থিঙ্ক করার জন্য। মানে আমরা যে কোনো ডিসিশন নিব, নতুন কোনো প্রজেক্ট নিব, নতুন কোনো প্রোগ্রাম নিব, সেখানে রিস্ক বেস আমাদের থিঙ্ক করতে হবে। তো এটা ওরা যেটা আইএসও যেটা বলতেছে যে রিস্ক বেস থিঙ্কিং enables an organization to determine the factors that could cause its processes and its quality management system to deviate from the planned result। আচ্ছা, এটা নেক্সট আমরা আসছি যে হাইলাইটে যেটা করা আছে যে প্রিভেন্টিভ কন্ট্রোলস টু মিনিমাইজ নেগেটিভ এফেক্ট অ্যান্ড মেক ম্যাক্সিমাম ইউজ অফ অপরচুনিটি। তার মানে হচ্ছে কি, একটা অর্গানাইজেশনটাকে তারা প্রথমেই প্রজেক্ট যখন শুরু করবে, তারা ডিটারমাইন করতে হবে যে এখানে রিস্ক ফ্যাক্টরটা কি, এবং রিস্ক ফ্যাক্টরটা করার পরে, আইডেন্টিফাই করার পরে তাদের
এফেক্টিভ কন্ট্রোল নেবে যাতে যে রিস্কটা হয় সেটা মিনিমাম পর্যায়ে রাখা যায় এবং যে অপরচুনিটি সেটা ম্যাক্সিমাম পর্যায়ে নেওয়া যায়। তো এই ইয়াটাই যে আমরা যখন অপরচুনিটিটা ম্যাক্সিমাম পর্যায়ে নিতে পারবো এবং রিস্ক যেটা নেগেটিভ ইফেক্ট যেটা সেটা যদি মিনিমাম পর্যায়ে দেখতে পারবো একটা প্ল্যান্ড ওয়েতে রিস্ক ম্যানেজমেন্টে, তখনই ওই প্রজেক্টটা সাকসেসফুল বা ওই অর্গানাইজেশন সাকসেসফুল হবে এবং সাস্টেনেবল গ্রোথ হবে বা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট আমরা এনশিওর করতে পারবো যদি আমরা রিস্ক বেসড থিঙ্কিং করতে পারি। আচ্ছা, এখন আসি আইএসও 13000। এইটা হচ্ছে বেসিক্যালি আইএসও, এটা এন্টায়ারলি বেসড অন রিস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা, আর এখানে রিস্ক ম্যানেজমেন্ট প্রিন্সিপাল দেখা যাচ্ছে যে এটাও আইএসও 13000 অনুযায়ী 31000 অনুযায়ী। এখানে যদি আমরা একটা একটা পয়েন্ট আলোচনা করি, তো প্রথমে দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেটেড। আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রথম যেটা দেখা যাচ্ছে ইন্টিগ্রেটেড মেইন হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট হবে ইন্টিগ্রাল পার্ট অফ দ্য অর্গানাইজেশন অর প্রজেক্ট। আমরা যখন প্রজেক্ট শুরু করব সেটা হবে রিস্ক ম্যানেজমেন্টটা হবে এসেনশিয়াল পার্ট বা ইন্টিগ্রেটেড পার্ট। আচ্ছা, সেকেন্ড হচ্ছে স্ট্রাকচার্ড অ্যান্ড কম্প্রিহেনসিভ। তার মানে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট স্ট্রাকচার্ড হতে হবে। তার মানে হচ্ছে প্রতি স্টেপ বাই স্টেপ আমরা যে কোনো কাজই করি না কেন, আমরা একটু আগে বলছি যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বা যে কোনো নতুন প্রোগ্রামের ক্ষেত্রে আমরা অবশ্যই রিস্ক কনসিডার করব। তো স্ট্রাকচার্ড মিনস প্রতিটা স্টেপ বাই স্টেপ যে আমরা প্রসিডিউর নেই সেখানে রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করবো সেটা অবশ্যই অ্যাড্রেস করতে হবে এবং এটা কম্প্রিহেনসিভ। তার মানে প্রতিটা কাজেই এই রিস্ক ম্যানেজমেন্টটা থাকবে। থার্ড ওয়েতে আসি যে কাস্টমাইজ। এটা রিস্ক ম্যানেজমেন্টটা যে আমাদের এখন যে আইডিয়াটা সেটা হচ্ছে একটা জেনারেল বা ওভারঅল আইডিয়া, সেটা প্রজেক্ট টু প্রজেক্ট বেসিস এটা আমাদের কাস্টমাইজ করতে হবে। ডেফিনেটলি অল প্রজেক্টস অল অর্গানাইজেশনস আর নট সেম, তাদের অবজেক্টিভ ডিফারেন্ট, তাদের প্রোডাক্ট ডিফারেন্ট, ওয়ার্ক এনভায়রনমেন্ট ডিফারেন্ট। সো বেসড অন দেয়ার রিকোয়ারমেন্ট দিস শুড বি কাস্টমাইজড। আচ্ছা, তারপর আসছে যে ইনক্লুসিভ মানে হচ্ছে যে প্রতিটা প্রজেক্ট অথবা প্রতিটা কোম্পানির বিভিন্ন স্টেক হোল্ডার থাকে। All stakeholders should be included in the project management system, risk management system. প্রতিটা স্টেক হোল্ডারকে ইনক্লুড করতে হবে এবং তাদের যে আইডিয়াগুলি বা তাদের নলেজগুলি ইনক্লুড করে প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্টটা করতে হবে। এটা ওয়ান অফ দ্য প্রিন্সিপাল। তারপর হচ্ছে ডাইনামিকটা হচ্ছে যে অনেক রিস্ক কিন্তু খুব ক্লিয়ার না, রিস্কটা হতে পারে আবার কখন আসবে সেটা চাই না। আমি একটা এক্সাম্পল দিতে পারি। ফর এক্সাম্পল হেভি রেন, হ্যাঁ, যেটা দুবাইতে আপনারা জানেন যে লাস্ট ইয়ার যে খুব হিস্টোরিক্যাল হেভি রেন হয়েছে এবং এটা হেভি ডিজাস্টার হয়েছে। তো আমাদের একটা প্রজেক্টে আমরা প্রেডিক্ট করলাম যে একটা রিস্ক হচ্ছে ওভার রেইনফল। তো এটা কিন্তু এনভায়রনমেন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের হাতে না, এটা হতে পারে আবার না হতে পারে, বাট এটা হচ্ছে প্রেডিক্টেড। তো এই যে এটা এই জন্য বলা হচ্ছে যে অনেক রিস্ক কিন্তু যে একবার সার্টেনলি হবে এটা না, এটা হতে পারে, আবার এটার সিভিয়ারিটিটা কম বেশি হতে পারে। তো সেই অনুযায়ী আমাদের রিস্ক ম্যানেজমেন্টটা সেভাবে করতে হবে, ডাইনামিক করতে হবে, যাতে এটা ভিজিবল হলে এটা ইফেক্টিভ হয় বা এটা সিভিয়ার হলে এটা ইফেক্টিভ হয়। আচ্ছা, তারপর আসে বেস্ট অ্যাভেলেবল ইনফরমেশন। রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকমতো ইমপ্লিমেন্ট করতে হলে আমাদের যে প্রজেক্টের যে সব ইনফরমেশন, সেই ইনফরমেশনগুলি রেডিলি অ্যাভেলেবল থাকতে হবে। আপনারা সবাই জানেন যে আমরা যে কোনো প্রজেক্ট বা যে কোনো অর্গানাইজেশনে আমরা সেন্ট্রাল সার্ভার বেস করি বা শেয়ার পয়েন্ট থাকি, যাতে সব স্টাফ, সব ম্যানেজার বা সব ইঞ্জিনিয়ার যাতে ওই ডাটাবেসে অ্যাক্সেস করতে পারে এবং পার্টিকুলার ইনফরমেশন বা অল ইনফরমেশন শুড বি অ্যাভেলেবল দেয়ার টু গেট দ্য ইনফরমেশন। তারপর আসি হিউম্যান অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস। এটা খুব ইম্পর্টেন্ট। আমরা জানেন যে যারা এই রিস্ক ম্যানেজমেন্টটা যদি ইমপ্লিমেন্ট করতে চায় তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের যে স্টাফ
বা আমাদের রিলেটেড যে স্টেক হোল্ডার যারা আছে তাদের সবার তাদের যে সাইকোলজি বা তাদের কালচার ফ্যাক্টরটাকে এটাকে নিতে হবে। একটা এক্সাম্পল দেওয়া যায় যে ফর এক্সাম্পল আমরা যে এখানে দুবাইতে কাজ করি, এখানে মাল্টিন্যাশনাল অনেক কোম্পানি অনেক ন্যাশনালিটি আছে। তো জেনারেল একটা আমরা যেটা দেখি, আচ্ছা আমরা সবাই একটু আনমিউট করে রাখি। অনেক করো, তুমি কম্পিউটার অন করে রাখলা। একটু আমরা আনমিউট করি। আমি খেললাম পরীক্ষার সময়, ডক্টর খুশি আপনার হবে না। আচ্ছা আমি আরেকটা বলি, আমি যে স্লাইড করতেছি, আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে ওই স্লাইডের সময় বলতে পারেন, তা আমি চেষ্টা করব যে ওটা রিলেভেন্ট প্রশ্ন করবেন, আমি তাহলে অ্যান্সার ওই স্লাইডের সময় দিব। আপনাদের এই পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, হিউম্যান এন্ড কালচার ফ্যাক্টরটা একটু ভালো করে বুঝুন। আচ্ছা হিউম্যান যেটা আমি একটা এক্সাম্পল আসি, ফর এক্সাম্পল একটা রিস্ক হচ্ছে আমাদের ফর এক্সাম্পল ওভার ডকুমেন্টেশন। অনেক কোম্পানিতে বা অনেকে যে এত প্রসিডিউর থাকে যে ডকুমেন্টেশন খুব ওভার বার্ডেন হয়ে যায়, এটা একটা রিস্ক হতে পারে, যে এটা প্রজেক্টটা স্লো ডাউন করতে পারে। এখন এই কাজগুলি দেখা যায় যে আমার যে এক্সপিরিয়েন্স সেখানে দেখা যাচ্ছে যে ডকুমেন্টেশন গুলি বা প্রসেস গুলি ইন্ডিয়ান পিপল এবং ফিলিপিন্স পিপল গুলি খুব ভালো করে, আবার আরব পিপল যারা আছে তারা ডকুমেন্টেশন এতটা স্ট্রং না বা ভালো না। তারা দেখা যাচ্ছে অনেকটা তাদের আবার যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে অনেকটা। তো রিস্ক ম্যানেজমেন্ট করতে হলে এটাই যে কালচার বা যে তাদের যে ক্যারেক্টার বা সাইকোলজিক্যাল ওই তাদের স্ট্রেংথ বা উইকনেস চিন্তা করে আমরা সেভাবে ডিপ্লয় করব। তো আমাদের ডকুমেন্টেশন যদি হয় বা কোন সিস্টেমেটিক ইয়েতে হয়, তখন আমরা হয়তো একটা খুব তাদের যে স্ক্রিনটা কি চলে এসেছে? শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে না। আচ্ছা এখন শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে এখন, কথা কেটে কেটে আসতেছিল আর কি তখন। কি বোঝা গেছে? সরি কথা কেটে 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 যায়। না কোনো ইমপ্রুভমেন্ট নেই, কোনো ইমপ্রুভমেন্ট নেই। ভাই আপনি ক্লোজ করে আবার ওপেন করেন, মানে আপনি কাট হয়ে যান, এরপরে আপনি আবার ক্লোজ ওপেন করেন। আচ্ছা এখন কি ঠিক আছে? ঠিক আছে ভাই, জি জি ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা 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 তারপরে আসি কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। এটা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট আপনারা জানেন যে ইয়েতে আইএসওর অন্যতম একটা প্রিন্সিপাল হচ্ছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, যাতে একটা অর্গানাইজেশন টাইম টু টাইম তাদের ইমপ্রুভমেন্ট হয়। এখানে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট আর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। এটা আপনারা কেউ কি বলবেন যে এটা ডিফারেন্সটা কি? কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট এন্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আচ্ছা আমি বলি, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হচ্ছে যেটা লিনিয়ারলি, আপনি যদি গ্রাফ আঁকেন এটা লিনিয়ারলি আপওয়ার্ড হবে। আর কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট হচ্ছে যেটা স্টেপ বাই স্টেপ হয়। যেহেতু আইএসওটা বলা হচ্ছে যে আমরা ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা ফর এক্সাম্পল অডিট করি বা এনসিআর দেই। তো এই যে আমরা একটা এনসিআর দিলাম বা অডিট করলাম, অডিটের পরে কিন্তু ওই অর্গানাইজেশন তারা কারেক্টিভ অ্যাকশন নেয়। কারেক্টিভ অ্যাকশন নেওয়ার পরে
তারা কিন্তু যে ইয়াটা নন কনফর্মিটিটা ছিল সেটা কিন্তু এলিমিনেট করলো। তো এই যে একটা নন কনফর্মিট এলিমিনেট করলো, তাদের কিন্তু একটা ইমপ্রুভমেন্ট হলো। তার মানে হচ্ছে যে সেটা আমি একটা গ্রাফ এঁকে দিলে বোঝা যেত আসলে। তো সেটা হচ্ছে লিনিয়ারলি হয় না, সেটা স্টেপ বাই স্টেপ হয়। তো এটা হচ্ছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। তো যাক, এটা আমরা ডিটেলে আমরা পরে একটা ইয়াতে আলোচনা করব। তো এটা হচ্ছে লাস্ট প্রিন্সিপাল হচ্ছে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট। তো রিস্ক ম্যানেজমেন্ট এইভাবে যে রিস্ক ম্যানেজমেন্টটা যদি আমরা একটা অর্গানাইজেশন ইমপ্লিমেন্ট করি, তাহলে অর্গানাইজেশনটা টাইম টু টাইম প্ল্যান্ড ইন্টারভেলে সেটা ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, এটা আইএসও অনুযায়ী এটাও আমরা দেখতে পারি যে প্রথমে হচ্ছে ইন্টিগ্রেশন। আমরা অলরেডি বলছি, এটা হচ্ছে লিডারশিপ অ্যান্ড কমিটমেন্ট। আমাদের যে কোম্পানি বা অর্গানাইজেশন অথবা যে ইয়েটা হবে, প্রজেক্ট হবে, তাদের যে টপ লিডারশিপ, তাদের কমিটমেন্ট থাকবে এবং তারা এটা ইমপ্লিমেন্ট করবে যে রিস্ক ম্যানেজমেন্টটা হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড সাকসেসফুলি। তাহলে তাদের যেটা করতে হবে যে এটা ইন্টিগ্রাল পার্ট অফ দ্য অর্গানাইজেশন। প্রথমে যে ইন্টিগ্রেশনটা, এই রিস্ক ম্যানেজমেন্টটা তাদের প্রতিটা প্রসেসে, প্রতিটা সিস্টেমের সাথে ইন্টিগ্রেশনটা থাকতে হবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে তার অর্গানাইজেশন বা প্রজেক্টের যে ডিজাইনগুলি হবে, প্রতিটা ডিজাইনে রিস্ক ম্যানেজমেন্ট অ্যাড্রেস করতে হবে। আচ্ছা, থার্ড হচ্ছে ইমপ্লিমেন্টেশন। যে রিস্ক ম্যানেজমেন্টটা হলো, ম্যানেজমেন্টটা হলো, সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করার পরে আমরা ইভ্যালুয়েশন করবো। এটা অডিটের মাধ্যমে হতে পারে অথবা কেপি এর মাধ্যমে হতে পারে। ইভ্যালুয়েশন করব। ইভ্যালুয়েশন করার পরে আমরা দেখতে পারবো যে এটা ফাইন্ডিংসটা কি। এই ফাইন্ডিংসটা পাওয়ার পর আমরা নেসেসারি কারেক্টিভ অ্যাকশন নিব। কারেক্টিভ অ্যাকশন যখন নিব তখন সেটা ইমপ্রুভমেন্ট হবে। এটা হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক should be done by leadership and commitment. আচ্ছা, এই পর্যন্ত কেউ কি প্রশ্ন করবেন? জি, আমার একটা প্রশ্ন ছিল স্টেক হোল্ডারের বিষয়ে। আমরা জি জি বলেন। আপনার কথা শুনতে পাচ্ছি না আমি। আমার মনে হয় কন্টিনিউ করেন, প্রশ্ন উত্তর পর্বে একসাথে করেন, কেউ সবাই নোট করে রাখুন। রাইট। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, আমরা এখন প্রসেসে আসি। আমরা আগে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা আলোচনা করেছিলাম যে প্রসেসটা কি। তখন মনে হয় অনেকে ছিলেন। যে কোনো প্রজেক্টে যদি আমরা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, অন্য পার্টিসিপেন্ট অথবা স্টেকহোল্ডার যারা থাকে এদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়। আচ্ছা, কেউ কি কোনো প্রশ্ন করতেছেন? আচ্ছা, আমরা যদি কথা বলি, আমরা আনমিউট করি সবাই, সরি মিউট করি। আচ্ছা, আমরা যদি কখনো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে চাই একটা কোম্পানিতে বা প্রজেক্টে, সেখানে ফার্স্ট আমাদের আইডেন্টিফাই করতে হবে যে ওখানকার অ্যাক্টিভিটিগুলি কি। এই আইডেন্টিফাই করার পরে প্রতিটা অ্যাক্টিভিটিতে একটা প্রসেস হবে, এবং ওই যখন সবগুলি প্রসেস হবে, ওই প্রসেসটাই হচ্ছে ইমপ্লিমেন্টেশনটা হবে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। তো একটা কোম্পানি কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়ান অফ দ্য প্রসেস হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। তো রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা আমরা ফ্লো চার্টের মাধ্যমে দেখি যে এটা আইএসও অনুযায়ী কিভাবে করতে সাজেস্ট করছে। প্রথমটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সবার টপে আছে স্কোপ, কনটেক্সট অ্যান্ড ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াটা আমরা এর পরে ফ্লো চার্টের পরে আমি এক্সপ্লেন করব যে রিস্ক ম্যানেজমেন্ট ক্রাইটেরিয়াগুলি কি কি। আচ্ছা, যখন আমরা করব ক্রাইটেরিয়াগুলি ফিক্স করব, তারপরে আসতেছে রিস্ক অ্যাসেসমেন্ট। এটা কিন্তু প্রতিটি প্রজেক্টের শুরুতেই করতে হবে বা প্রতিটা অর্গানাইজেশনে পিরিয়ডিক্যালি এটা করতে হবে। রিস্ক অ্যাসেসমেন্টের প্রথম স্টেপ হচ্ছে রিস্ক আইডেন্টিফিকেশন। তো রিস্ক আইডেন্টিফিকেশন যখন হয়ে যাবে তখন আমরা রিস্ক অ্যানালাইসিস করব, তারপর রিস্ক ইভ্যালুয়েশন করব। রিস্ক ইভ্যালুয়েশনের পরে আমরা রিস্ক ট্রিটমেন্টে যাব। ট্রিটমেন্টের পরে আমরা রেকর্ডিং, রিপোর্টিং, মনিটরিং, রিভিউ এটা করব। আচ্ছা, এটা হচ্ছে ফ্লো চার্ট। আমি এটা আরো সিম্পলিফাই করার জন্য এখানে 5 স্টেপ আমি করেছি, যেটা আইএসও 13000 অ্যালাইন্ড। একটা রিস্ক যখন আমরা প্রজেক্টের শুরু থেকে
রিস্ক ফার্স্ট আইডেন্টিফাই করব, সেটা ব্রেনস্টর্মিং হতে পারে, লেসন লার্নের মাধ্যমে হতে পারে। তারপর আমরা রিস্ক অ্যানালাইসিস করব, সেকেন্ডটা দেখতে পাচ্ছেন। তারপর আসছে যে ইভালুয়েশন, ইভালুয়েট রিস্ক, তারপর ট্রিট রিস্ক, ট্রিট রিস্কের পরে আমরা মনিটর এবং রিভিউ করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে একটা কোম্পানির স্যাম্পল, এটা আমার প্রিভিয়াস কোম্পানির, সেটা হচ্ছে যে রিস্ক ম্যানেজমেন্টের পলিসি। এটা ফার্স্টে রিস্ক ম্যানেজমেন্ট পলিসি করতে হবে অ্যাজ এ পার্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। এটাও ওই কোম্পানিরই, এই কমের, আমি যখন ছিলাম তখন এটা হয়েছিল, তখন হচ্ছে স্যাম্পল অফ প্রজেক্ট রিস্ক ম্যানেজমেন্ট প্রসিডিউর। আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রসিডিউর গুলি করা হয়েছে যেটা ওই অর্গানাইজেশনটা বা প্রজেক্টটা ফলো করেছে। আচ্ছা, এখন আমরা একেবারে প্রজেক্টে প্র্যাকটিক্যালি আমরা কি করি। এখন এতক্ষণ তো আমরা থিওরিটিক্যালি ISO 13000 অনুযায়ী আমরা থিওরিটিক্যাল আলোচনা করলাম। এখন একেবারে প্র্যাকটিক্যালি আমরা প্রজেক্ট কি করি সেটা একটা স্যাম্পল দেখা যাচ্ছে, যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাম্পল অফ রিস্ক রেজিস্টার। সবাইকে আপনারা দেখতে পাচ্ছেন এবং লেখাগুলি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে, খুব ছোট দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, কিন্তু লেখাগুলো খুব ছোট দেখা যাবে আর কি, এটাই স্বাভাবিক। লেখাগুলো পড়া যাচ্ছে না আর কি। আচ্ছা আচ্ছা, একটু আমি এটা ছোট তো, আমি একটু এটা আসবে, এরপরে আসবে। আপনারা যদি লেফট পার্টে দেখেন, লেফট পার্টে যেটা সাইন আছে, যে টপে ইয়েলো, তারপর রেড, তারপর ইয়েলো, ঠিক আছে? আর রাইটে আছে হচ্ছে গ্রিন, ইয়েলো, গ্রিন। লেফটেরটা হচ্ছে যে প্রজেক্ট যখন স্টার্ট হয়েছে তখন আমরা, এটা কিন্তু আমার প্রিভিয়াস প্রজেক্টের প্রথম প্রজেক্ট যখন স্টার্ট হয়েছে তখন আমরা এই রিস্কগুলি অ্যানালাইসিস করছিলাম। এইটা কিন্তু অনেক ছিল, এখানে আমি জাস্ট 5টা দেখাচ্ছি। লেফট সাইডে আপনারা কি কেউ বলতে পারবেন যে হোয়াট ইজ দ্য সাইন অফ ইয়েলো, রেড এন্ড গ্রিন? Red means very dangerous or stop like this. আচ্ছা, অনেকটা ঠিক আছে। এটা হচ্ছে রিস্ক রেটিং। Green is absolute right. স্যার এটা হচ্ছে হাই লো মিডিয়াম আর কি, রেড হাই, তারপরে মিডিয়াম এবং লো, এই তিনটা মিল করে মূলত। রেডটা হচ্ছে হাই, রেডটা হাই। আমি ক্যাটাগরিতে আসবো, রেডটা কেন হাই সেই আমি স্পেসে আসবো। রেডটা হচ্ছে হাই, ইয়েলোটা হচ্ছে মিডিয়াম এবং গ্রিনটা হচ্ছে লো। লো রিস্ক, মিডিয়াম রিস্ক এবং হাই রিস্ক। তা আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর আর 3 নম্বরটা প্রজেক্ট যখন স্টার্ট করেছিলাম সেটা ছিল হাই রিস্ক। সেটা যখন আমরা মিটিগেশন প্ল্যান নিচ্ছি, মিটিগেশন মেজার নিচ্ছি, আপনারা রাইটে দেখতেছেন সেটা হয়ে গেছে ইয়েলো। তার মানে হচ্ছে এটা মিডিয়াম রিস্কে চলে আসছে। তার মানে হচ্ছে আমরা পিরিয়ডিক্যালি অথবা মিটিগেশন প্ল্যানার পরে আমরা রিঅ্যাসেসমেন্ট করবো রিস্কের, সেম রিস্কের। তখন রিঅ্যাসেসমেন্ট করলে এখন ইয়েলো আসছে, তারপরে হয়তো আবার এটা গ্রিন হয়ে যাবে, আবার নাও হতে পারে, এটা রিস্কের উপর ডিপেন্ড করে। একবার টপে যেটা দেখছেন সেটা প্রজেক্ট যখন স্টার্ট করেছিলাম তখন ছিল সেটা ইয়েলো। এটা পরে যখন আমরা রিস্ক ম্যানেজমেন্ট করলাম বা রিস্ক মিটিগেশন মেজার করলাম বা মিটিগেশন অ্যাকশন নিলাম, তারপরে সেটা হয়ে গেছে গ্রিন। গ্রিন হচ্ছে লো রিস্ক। তার মানে রিস্কটা আমরা প্রতিটাই রিস্কটা আমরা মিটিগেট করতে পারছি। আচ্ছা, এখানে উপরে কিছু আছে, ক্রাইটেরিয়া আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন যে এখানে রিস্ক রেটিং, এই যে রেড, ইয়েলো এবং গ্রিন, এটা হচ্ছে রিস্ক রেটিং। রিস্ক রেটিংটা আসে এখানে দেখা যাচ্ছে প্রবাবিলিটি, আর সেকেন্ড রোতে আসে ইম্প্যাক্ট। আচ্ছা, আমি এটা হয়তো একটু প্রবাবিলিটি ইম্প্যাক্টটা আমি এর পরের স্লাইডে দেখাচ্ছি, তাহলে একটু বোঝা যাবে। আচ্ছা, এখন আমরা ডেফিনেশনে আসি। ডেফিনেশন অফ রিস্ক রেজিস্টার আইটেমস। প্রথমে যে রিস্ক ওনার, আমাদের কিন্তু ইয়াতে যে রেজিস্টার করবো সেখানে একজন রিস্ক ওনার থাকতে হবে। আপনারা এখানে দেখছেন এই রোতে হচ্ছে, আমার কাজের কি দেখা যাচ্ছে? আচ্ছা,
আচ্ছা, এখানে রিস্ক ওনার আছে। রিস্ক ওনার কখনো রিস্ক ওনার হতে পারে কনসালটেন্ট, কখনো হতে পারে কন্ট্রাক্টর, কখনো প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে? তো রিস্ক ওনার হচ্ছে যে হু ইজ অ্যাকাউন্টেবল টু ক্লোজ দ্য রিস্ক অর অ্যাকাউন্টেবল ফর দ্য রিস্ক। রিস্ক ওনারের আপনার যদি ডেফিনেশনটা দেখেন, an individual or group accountable for managing a specific risk within the project. That means এই রিস্কটা যে অ্যাকাউন্টেবল সে হচ্ছে রিস্ক ওনার, সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কে রিস্কটা ক্লোজ করবে। আচ্ছা আমজাদ, আমরা একটু মিট করি। আচ্ছা, তো আমাদের যে রিস্ক রেজিস্টার থাকবে সেখানে অবশ্যই রিস্ক ওনারকে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, সেকেন্ডে আমরা দেখতেছি প্রবাবিলিটি, রিস্ক প্রবাবিলিটি, তারপরে আছে ইমপ্যাক্ট এবং রিস্ক রেটিং। রিস্ক রেটিংটা আপনারা যে দেখতে পাচ্ছেন যে রিস্ক রেটিংটা হচ্ছে প্রবাবিলিটি মাল্টিপ্লাইড বাই ইমপ্যাক্ট। আমি একটা এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল দিতে পারি। ধরেন যে বাংলাদেশের একজন আমের কৃষক, উনি আমের চাষ করবে। তো এখন উনি রিস্ক অ্যানালিসিস করবে। হ্যাঁ, তো উনি রিস্ক অ্যানালিসিস করে দেখতে পেল যে যে সময় সে আম করবে সেখানে সবসময় গড়ি গড়ি বৃষ্টি হয়, বাট সবসময় হয়। তাহলে সেটা এই যে উপরে আছে প্রবাবিলিটি, তার মানে হচ্ছে যে এটা হাইয়েস্ট প্রবাবিলিটি, গড়ি গড়ি বৃষ্টি হচ্ছে যে এটা হাইয়েস্ট প্রবাবিলিটি বা লাইকলিহুড অফ অকারেন্স। আর ইম্প্যাক্টটা যদি দেখি যে গড়ি গড়ি বৃষ্টির ইম্প্যাক্টটা আসলে খুব একটা নাই বা কম। আচ্ছা আচ্ছা, আর তার সেকেন্ড অ্যানালিসিস সে দেখতেছে শিলাবৃষ্টির প্রবাবিলিটি কেমন। সে দেখছে যে শিলাবৃষ্টির প্রবাবিলিটি অনেক বছর হয়েছে, অনেক বছর হয় নাই। তার মানে এটার প্রবাবিলিটি হচ্ছে লোয়েস্ট, আমরা 1 ধরতে পারি। আর ইম্প্যাক্ট হচ্ছে একদম সিভিয়ার ইম্প্যাক্ট, তার মানে ইয়াতে শিলাবৃষ্টি যদি হয় তাহলে তার কিন্তু 12টা বেজে যাবে, তার মানে এটা হাই রিস্ক। এইভাবে তারা যে কোনো প্রজেক্ট, কৃষক হোক, যা ইন্ডিভিজুয়াল হোক, আপনারা নিজের ব্যবসা করেন, যেটি করেন, এই রিস্কগুলি প্রবাবিলিটি আমাদের একটা ক্রাইটেরিয়া দেখতে হবে যে প্রবাবিলিটি এটা কত, কিরকম ফ্রিকোয়েন্সি এটা হতে পারে। আরেকটা হচ্ছে ইম্প্যাক্ট, যদি হয় সেটার ইম্প্যাক্ট কত হবে। এই দুইটার মাল্টিপ্লিকেশন হচ্ছে আপনারা নিচে দেখেন যে প্রবাবিলিটি মাল্টিপ্লাইড বাই ইম্প্যাক্ট হচ্ছে রিস্ক রেটিং। রিস্ক রেটিংটাকে আমি ক্লিয়ারলি বুঝাতে পারছি সবাইকে? আচ্ছা, এখানে এই যে বললাম রিস্ক রেটিংটা, এখানে কিন্তু একটু ডিটেল বলা আছে, রিস্ক রেটিং ম্যাট্রিক্স। হ্যাঁ, আপনারা উপরে হরিজন্টালি যদি দেখেন সেটা হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি হচ্ছে 5 টাইপস প্রবাবিলিটি। একটা হচ্ছে রেয়ার, আনলাইকলি। রেয়ার হচ্ছে স্কোর 1, আনলাইকলি স্কোর 2, পসিবল যদি পসিবল হয় 3, যদি লাইকলি হয় 4, মোস্ট সার্টেন 5। আর যদি আপনি ভার্টিক্যালি দেখেন ইম্প্যাক্টে হচ্ছে 1 নম্বর হচ্ছে ক্রিটিক্যাল হচ্ছে 5 নম্বর, মেজর, মডারেট, মাইনর, ইনসিগনিফিকেন্ট। আর নিচে রিস্ক লেভেল যদি টোটাল মার্কস যেটা। আচ্ছা, এখন দেখেন যে এখানে দেখতে পাচ্ছেন কিছু ইয়েলো, কিছু রেড এবং কিছু গ্রিন। এটা কিভাবে আসে? এটা আসে হচ্ছে প্রবাবিলিটি মাল্টিপ্লাইড বাই ইম্প্যাক্ট। দ্যাট মিনস প্রবাবিলিটি যদি রেয়ার হয় এটা হচ্ছে 1, আর ইম্প্যাক্ট যদি ক্রিটিক্যাল হয় এটা হচ্ছে 5। তাহলে 1 মাল্টিপ্লাইড বাই 5 হচ্ছে 5। আচ্ছা, আমরা একটু আগে যে আমের কৃষক যে তাকে নিয়ে কথা বলছিলাম, যে সে দেখছে যে কেস 1-এ যে সারা ওই সময় যে চাষ করবে ওই সময় গুড়ি গুড়ি বৃষ্টি সবসময় হবে। তাহলে সেটা আচ্ছা ঠিক আছে, 15 মিনিট আছে। আচ্ছা আচ্ছা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনি কি বলতে পারেন যে প্রবাবিলিটি এটা কি হবে? এটা মোস্ট সার্টেন হবে, রেয়ার হবে, আনলাইকলি, কোনটা হবে? লাইকলি হবে। ঘুরে ঘুরে বৃষ্টি সবসময় হয় ওখানে, লাইকলি হবে। আচ্ছা, লাইকলি, তার মানে 4। আচ্ছা, আর ইম্প্যাক্ট হচ্ছে এটার ঘুরে ঘুরে বৃষ্টি আমের চাষে ইম্প্যাক্ট ধরেন এটা মাইনর বা ইনসিগনিফিকেন্ট। যদি মাইনর ধরে নেই তাহলে হচ্ছে এটা 2,
আর লাইকলি হচ্ছে এটা 4, তাহলে এটা কোন রিস্কে পড়বে এটা বলতে পারবেন? এটা মডারেট Unlikely. The unlikely. Medium. 4 into 2 is equal to 8. So unlikely. তার মানে 8 হচ্ছে, তাই না? 8 হচ্ছে ইয়েলো, তার মানে হচ্ছে এটা 8, তার মানে হচ্ছে এটা মিডিয়াম। 5 to 8। এখানে মিডিয়াম যেটা একটা দেখেন যে যদি লো হয়, এটা রাইট সাইডে আছে মিটিগেশন মেজার্স নট নেসেসারি অর রিকোয়ার্ড। আর মিডিয়াম যদি হয়, ইনক্রিজ অ্যাটেনশন রিকোয়ার্ড ফ্রম দ্য প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজারটা ইন্টারফেয়ার করতে হবে। আর যদি হাই হয়, অ্যাকশন রিকোয়ার্ড ফ্রম দ্য প্রজেক্ট ডিরেক্টর অর কোয়ালিটি ম্যানেজার। ঠিক আছে। আচ্ছা, এখন যে দেখলাম যে রেয়ার, আনলাইকলি, আপনারা সবাই মোটামুটি বলছেন লাইকলি, মানে কিসের বেসিসে লাইকলি বলছেন? এটা আমরা একটু ক্লিয়ারলি ডিফাইন করি। এখানে রাইটে যে দেখেন যে রেয়ার, আমরা রেয়ার তখনই বলবো যখন একটা প্রবাবিলিটি হবে 0 to 10%, আর আনলাইকলি বলবো যখন এটা প্রবাবিলিটি হবে 11 থেকে 12%। পসিবল হবে যখন 21 to 60, লাইকলি হবে 61 to 80, মোস্ট সার্টেন হবে যখন 81% এর অ্যাবাভ হবে, তখন মোস্ট সার্টেন। তার মানে হচ্ছে লাইকলি যেটা আপনার যেটা ঘুরি ঘুরি বৃষ্টি হয় সেটা লাইকলি বলছেন, তার মানে হচ্ছে 61 থেকে 80%। লাস্ট কয়েক বছরে যদি আমরা দেখি সেরকম যদি হয় তাহলে আমরা লাইকলি বলতে পারি। আচ্ছা, এটা আমরা লাইকলি হলে ডেফিনিশনটা বা ক্রাইটেরিয়া গুলো আমরা দেখলাম। এখন আমরা ইম্প্যাক্টটা দেখি। ইম্প্যাক্টটা কি? ডিফাইনিং ইম্প্যাক্ট। ওকে, আচ্ছা আমি আবার একটু দেখাই ইম্প্যাক্ট হচ্ছে ক্রিটিক্যাল, মেজর, মডারেট, মাইনর এবং ইনসিগনিফিকেন্ট। এটা আমরা একটু ডিফাইন করি কোনটা কি। ইনসিগনিফিকেন্ট হবে যদি দেখি যে এটা মিনিমাল টু নো মেজারেবল ইফেক্ট অন দ্য প্রজেক্ট। যদি এটা নেগলিজেবল ইম্প্যাক্ট হয় সেটা আমরা বলবো ইনসিগনিফিকেন্ট। মাইনর বলবো যদি সেটা স্মল ডিসরাপশন দ্যাট আর ইজিলি ম্যানেজেবল, যেটা ইজিলি ম্যানেজ করা যায় বাট স্মল ডিসরাপশন হবে, সেটা হচ্ছে মাইনর। মডারেট বলবো হচ্ছে যেটা এটা দেখতে পাচ্ছেন নোটিসেবল ইম্প্যাক্ট অন কস্ট, স্কেডিউল অ্যান্ড কোয়ালিটি। আগে আমরা বলছি যে প্রতিটি প্রজেক্টের টার্গেট বা মেজর টার্গেট হচ্ছে একটা হচ্ছে তার উইদিন দ্য বাজেট, প্রজেক্টটা শেষ করতে হবে, উইদিন দ্য স্কেডিউল এবং কোয়ালিটি কমপ্লায়েন্স। এই তিনটার উপর যদি নোটিসেবল ইম্প্যাক্ট হয় বাট সেটা প্রজেক্ট ভায়াবিলিটিকে হ্যাম্পার করবে না, তার মানে হচ্ছে যে তারা ম্যানেজ করতে পারবে। এই কস্ট, স্কেডিউল এবং কোয়ালিটির উপর ইম্প্যাক্ট হবে কিন্তু কারেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে সেটা ম্যানেজ করতে পারবে, তাহলে সেটা হবে মডারেট। আর যদি সেটা ম্যানেজ করতে না পারে সেটা হবে মেজর। আর ক্রিটিক্যাল হচ্ছে যে ক্যাটাস্ট্রফিক ইম্প্যাক্ট লিডিং টু প্রজেক্ট ফেল, মানে অনেক একদম প্রজেক্ট ফেলে চলে গেছে আর কি, এমন প্রবলেম হচ্ছে বা এত রিস্ক হয়েছে, মিটিগেট করতে পারে নাই এবং ওই প্রজেক্টটা ফেলে চলে গেছে। আমরা অনেক সময় দেখি যে প্রজেক্ট মিডওয়েতে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে তারা রিস্ক যেটা হচ্ছে সেটা তারা মিটিগেট করতে পারে না। আচ্ছা, আমরা একটা এক্সাম্পলে আসি এই স্টাডি থেকে। এখানে রিস্কটা দেখা যাচ্ছে যে ডিলে ইন ম্যাটেরিয়াল ডেলিভারি ডিউ টু সাপ্লায়ার ইস্যুস। এটা একটা জেনারেল প্রতিটা প্রজেক্টে হয় যে ম্যাটেরিয়াল ডেলিভারিটা ডিলে হয়ে যায়। তো সেখানে আমরা দেখতে পেয়েছি যে সেটার আমাদের যে প্রিভিয়াস প্রজেক্টে সেটা প্রবাবিলিটি ছিল 4, যেটা আপনার একটু আগে বললেন যে লাইকলি, ইম্প্যাক্ট ছিল মেজর 4, তো রেটিং হচ্ছে হাই, এটা 16, তার মানে হচ্ছে এটা হাই রিস্ক। আচ্ছা, এখন আমরা কিছু এক্সারসাইজে যাব, সেটা আমরা আশা করবো যে আপনাদের যারা আছেন তারা একটু পার্টিসিপেট করবেন, যাতে আমাদের একটু খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় এবং আমরা যে প্রজেক্টে আছি সেটা যাতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে সিনারিও যেটা আছে যে ক্রিটিক্যাল সাবকন্ট্রাক্টর উইথড্রস মিডওয়ে। একটা সাবকন্ট্রাক্টর আপনার প্রজেক্ট চলাকালীন একটা মেজর একটা সাবকন্ট্রাক্টর যদি তার মাঝখানে চলে যায়, এইটার আপনারা কেউ কি বলবেন যে এটার প্রবাবিলিটি এবং ইম্প্যাক্ট এমন হতে পারে আপনার মতামত অনুযায়ী? ধরেন একটা প্রজেক্টের ইলেকট্রিক্যাল সাবকন্ট্রাক্টর লাইকলি আছে, লাইকলি মানে probability Impact to moderate, minimum moderate. impact
ক্রিটিক্যাল হবে? আচ্ছা, আমরা যদি লাইকলি দেখি তাহলে এটা 4 আর মডারেট হচ্ছে 3, তাহলে এটা কত হচ্ছে? 3 মাল্টিপ্লাইড বাই 4 তাহলে কত হচ্ছে? এটা 12 হচ্ছে, তাহলে মডারেট। আচ্ছা আচ্ছা, এটা মডারেট। এখানে কি সবাই সবাই মোটামুটি এগ্রি করেন যে এটা 12? 12 অনেকে হতে পারে, হয়তো 9 হতে পারে। এটা কাজের মাঝখানে এরকম কোনো ডিস্টারবেন্স সেটা হতে পারে, যে ক্যাপিটালের ক্রাইসিস হতে পারে বা ম্যাটেরিয়ালস এর ক্রাইসিস হতে পারে। ইন দ্যাট পার্সপেক্টিভ ইট মে বি পসিবল that will contractor may lead. জি জি, অনেক ধন্যবাদ। তো এটাই তো, এই রিস্কটা যখন আমরা অ্যাসেসমেন্ট করব তখন কিন্তু এটা মিটিগেশন প্ল্যান আমরা নিতে হবে। তো মিটিগেশন প্ল্যানটা আমরা কি নেই সাধারণত? মিটিগেশন প্ল্যান নেই মেজর সাবকন্ট্রাক্টরকে আমরা অলওয়েজ একজন অল্টারনেট সাবকন্ট্রাক্টরকে রেডি রাখি, তো যখনই চলে যাবে তখন যাতে অল্টারনেট সাবকন্ট্রাক্টর কাজ শুরু করে দিতে পারে। এটা নর্মাল, এটা ইউজুয়াল যে এটা প্রজেক্টে নেওয়া হয় সেটা। আচ্ছা, সেকেন্ড এক্সারসাইজ নাম্বার 2 সিনারিও, এটা হচ্ছে an approved long lead material item is out of stock in the middle of the, এটাও একই রকম। ভিডিও প্রজেক্টে যদি একটা লং লিড ম্যাটেরিয়াল যদি আউট অফ স্টক হয় তখন আমরা কোন রিস্ক এটা ফেলবো, কেউ কি বলবেন? এটা প্রবাবিলিটি কি হবে এবং মডারেট অর ইম্প্যাক্ট? লং লিডটা যদি একটু বলতেন আর কি। হ্যাঁ, লং লিড হচ্ছে যেটা প্রচুর সময় নেয়। এটা ম্যাটেরিয়ালটা প্রকিউরমেন্ট করতে একটা লং প্রসেস। ফর এক্সাম্পল লিফট, একটা বিল্ডিং এর লিফট কিন্তু এটা খুব কম সময় হয় না। লিফট এটা আমাদের ডিজাইন অনুযায়ী এটা কাস্টমাইজ করতে হয় কিন্তু। হ্যাঁ, আমরা যদি স্যামসাং কে অর্ডার দিই, স্যামসাং কে অর্ডার দেওয়ার কিন্তু অনেক সময় নেয়। এটা সম্ভবত 8 থেকে 1 বছর, 8 মাস থেকে 1 বছর, 3 থেকে 5 বছর এটাকে বলা হয় শর্ট টার্ম, আর মোর দ্যান 5 to 10 এটাকে লং টার্ম বলা হয়। ইমপ্যাক্ট হবে তাহলে একটা লং লিড হ্যাঁ বলেন। ইমপ্যাক্ট মেজর প্রবাবিলিটি, তো এটা পসিবল আসতে পারে আর কি, পসিবল বা আনলাইকলি 3 বা 2 এর মধ্যে একটা হবে। আচ্ছা আচ্ছা, পসিবল যদি ধরি তাহলে কত হচ্ছে? পসিবল হচ্ছে 3, মেজর হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 12। আচ্ছা, তার মানে এটা আমরা ধরতে পারি যে এটা মিডিয়াম। আচ্ছা আচ্ছা, নেক্সট ওয়ান, এটা প্রায় সব প্রজেক্টে হয় যে ডিলে অফ ডিজাইন এনওসি। আমরা একটা প্রজেক্ট শুরু করব কিন্তু এটা ডিজাইন যে ক্লিয়ারেন্সটা অথরিটি থেকে সেটাই আমরা পেলাম না, এটা কি হতে পারে? প্রবাবিলিটি এন্ড ইমপ্যাক্ট। এটা যেটা আমি ডিজাইনে আছি এটা পসিবল, আর এটার ইমপ্যাক্ট হচ্ছে মেজর 12। মেজর 4। আমরা আজকে সবাই 12 এ আছি। যাক, ইঞ্জিনিয়ার সকল অনেক ধন্যবাদ। আচ্ছা, নেক্সট ওয়ান, চেঞ্জ অফ ডিজাইন আফটার অ্যাপ্রুভাল অফ ম্যাটেরিয়াল এন্ড ড্রয়িং। এটা আমরা সব প্রজেক্টে দেখতে পাই যে ম্যাটেরিয়াল এবং ড্রয়িং অ্যাপ্রুভ হওয়ার পরে ক্লায়েন্ট ডিজাইন চেঞ্জ করছে। এটা কেমন হবে? প্রবাবিলিটি এন্ড ইমপ্যাক্ট। Likely or major? Likely and major. Likely means 4, major 4. Moderate. Likely, moderate. এটাও 12, আবারও 12 এ আছি আমরা। আচ্ছা, একজন বলছে 12 আর একজন বলছে 16 যদি হয় তাহলে এটা হাই রিস্ক হয়ে যাবে, আর মডারেট 12 যদি হয় সেটা আমরা মিডিয়াম রিস্কে আছে। তো মিডিয়াম রিস্কে যদি যেটা জেনারেলি হয় যে মিডিয়াম রিস্ক প্রজেক্ট ম্যানেজারই করতে পারে, হ্যান্ডেল করতে পারে। হাই রিস্ক হলে এটা প্রজেক্ট ডিরেক্টর অথবা কোয়ালিটি ম্যানেজার। আচ্ছা, এরপরে যাই, এটা হচ্ছে এক্সপেক্টেড হেভি রেইনফল। একটা প্রজেক্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা আমরা প্রবাবিলিটি এবং মেজর এটা কিরকম হতে পারে। এটা ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে এবং এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, খুব স্বাভাবিক, বাট জাস্ট এটা অ্যাজাম্পশন। এটা মেবি মেজর লাইকলি মডারেট লেভেল ভিউ।
আর লাইকলি মডারেট এন্ড লাইকলি, মডারেট 3 এবং লাইকলি 4। আবারও 12 এ আছে আমরা, যে 12 হচ্ছে আমাদের আছে খুব পপুলার নম্বর। তো সেখানে রেজা ভাই এই হেভি রেইনফল হলে তো এটা তো আনএক্সপেক্টেড একটা ইস্যু, যে কোনো কারণে, যে কোনো আমাদের দেশে যেমন এবার কোনো বৃষ্টি হয় নাই, আমন ধান নিয়ে কৃষকরা খুবই শঙ্কায় আছে, সেখানে ভালো গ্রোথ নেই, এবং যদি খোদা না করুক এখন যদি কোনো ফ্লাশ ফ্লাড হয় তাহলে কিন্তু ওই ধানের জমিগুলা ডুবে যাবে। প্রথমে হলো যে বৃষ্টি হয়েছে প্রচুর, কিন্তু নদীতে পানি নেই, যে পানিগুলা নদীর পার ডিঙ্গিয়ে জমিগুলাতে পলি নিয়ে তারা ধানের উর্বরতা শক্তি, জমির উর্বরতা শক্তি বাড়ায়, এই পানিটা আমরা পাই না এইবার, ভেরি রেয়ার ইন সাম এরিয়া। এবং যদি এখন বা কিছুদিন পরে যদি ফ্লাশ ফ্লাড হয় তাহলে ওই ধানগুলো ডুবে যাবে, মানে দুটোই রিস্ক, ধান ভালো হয় নাই, মানে এটা হচ্ছে ইমপ্যাক্ট কিন্তু বেশি, ইমপ্যাক্ট বেশি। তো এইখানে যেটা এক্সপেক্টেড রেইনফল এটা আনসার্টেইন, এবং সেইখানে এটা আমার মনে হচ্ছে যে এইটার ইম্প্যাক্টটা বেশি হবে আর কি, যে হঠাৎ করে এরকম বৃষ্টি হলো 4-5 দিন, যে অনেক জায়গায় আমরা বিভিন্ন রকম প্রবলেম হতে পারে বা সাফারিংসটা বেড়ে যেতে পারে আর কি, যেটা কনস্ট্রাকশন প্রজেক্ট কনসিডার করে বলছিলাম আর কি। না সেখানে ডক্টর খসরু আপনার অনুযায়ী এটা 25 অথবা 20 তে পড়বে, তার মানে এটা মেজর। এটা আমার কাছে মনে হচ্ছে এটা মেজরের হাই এর মধ্যে যাচ্ছে। যেমন আমাদের দেশে পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি যে এই যে সমস্ত বিআরটি প্রজেক্টটা হলো, এই প্রজেক্টটা আমাদেরকে এখন কোনো কাজ দিচ্ছে না, মানে এমন একটা অবস্থায় মাঝখান থেকে ডেডিকেটেড 2টা লাইন হয়েছে, লেন হয়েছে, ওই 2টা লেন দিয়ে ঢাকা থেকে গাড়ি আসে, 2টা লেন দিয়ে চৌরাস্তা দিয়ে গাড়ি যায়, মাঝখানে গিয়ে বোটবাজার এলাকাতে এরা মুখোমুখি বসে থাকে। এটা এভরিডে মানে ইনসিডেন্ট বলবো আমি আর কি, একটা প্রবলেম, যে কেউ বেরোইতে পারে না, সেখান থেকে বেরো হওয়া যায় না আর কি, তাকে একটা ডেফিনিট ট্র্যাক দিয়ে বের হইতে হবে। আচ্ছা, তাহলে আপনার কথা মতো যেটা বলছি এটা আমরা মোস্ট সার্টেন এবং এটা মেজর অথবা এটা লাগতে পারি, সেইভাবে এটা 20 অথবা 25 এটা। আচ্ছা, এখন আমরা যাব যে আমাদের গত সেশনে একজন বলছিল যে রিস্কটা কিভাবে অপরচুনিটি কনভার্ট হয়। এখানে আমি কিছু এক্সাম্পল দেখাবো যে কিভাবে রিস্ক অপরচুনিটি কনভার্ট হয়। এই যে বড় বড় যে কোম্পানিগুলি আমরা যে খুব সাকসেসফুল দেখি, তাদের সাথে আমাদের কমন পিপলের পার্থক্যটাই হচ্ছে যে তারা রিস্কটা আগে থেকে অ্যাসেসমেন্ট করে এবং ওই রিস্কটাকে তারা অপরচুনিটিতে নিয়ে যায়, এটা ইন্টেনশনালি প্ল্যান্ড ওয়েতে নিয়ে যায়, এটা নট বাই লাক। তো যার কারণে দে আর সো সাকসেসফুল এন্ড আদার পিপল আর নট। সো এখানে একটা এক্সাম্পল 1 যেটা রিস্ক কনভার্টেড অপরচুনিটি, সেটা আমরা এক্সাম্পল হিসেবে দিতে পারি যে অ্যাডভার্স ওয়েদার ডিলেজ। যদি অ্যাডভার্স ওয়েদার ডিলে হয়, সেটা আমরা টিপিক্যাল অ্যাপ্রোচ কি হয়, আমরা যে কোনো প্রজেক্টে ধরে নেই যে ওয়েদার ব্যাড হতে পারে, ব্যাড ওয়েদার আসতে পারে, আর সেটার জন্য আমাদের কিছু কন্টিনজেন্সি প্ল্যান থাকে, কিছু টাইম ধরা আছে যে অ্যাডভার্স ওয়েদার যদি হয় প্রজেক্ট কিছু ডিলে হবে, এবং এটা আমরা ন্যাচারাল একটা ফেনোমেনা হিসেবে ধরে নিই। তো ওইটাকে ওইটা যদি কনভার্টিং টু অপরচুনিটি করতে হয়, সেটা কি করতে হয়, সেটা একটা এক্সাম্পল হতে পারে যে একটা বিল্ডিং এর জন্য যে ইন্টারনাল, এখানে বলা আছে ড্রাই ওয়াল ইনস্টলেশন, ইলেকট্রিক্যাল, যেটার উপর হেভি রেইনফলে হয়তো এক্সটার্নাল অ্যাক্টিভিটিস এর উপর ইম্প্যাক্ট করবে, কিন্তু ইন্টারনাল অ্যাক্টিভিটি কিন্তু ক্যান রান। সো সেভাবে যদি একটা প্ল্যান করা হয়, তাহলে এই রিস্কটাকে কিন্তু আমরা, যে রিস্কে যে ড্যামেজটা হবে, সেই ড্যামেজটা বা ইম্প্যাক্টটা হবে, সেটা কিন্তু আমরা মিটিগেট করতে পারি, এবং আমরা প্রগ্রেসও এক্সপেক্ট করতে পারি বাই ডুইং দ্য ইন্টারনাল ওয়ার্ক। তো সেটাও একটা এক্সাম্পল দেওয়া হলো। আচ্ছা, সেকেন্ড একটা এক্সাম্পল হতে পারে এক্সাম্পল 2, সাপ্লাই চেইন ডিসরাপশন অথবা ম্যাটেরিয়াল প্রাইস ভলাটিলিটি। মানে ম্যাটেরিয়াল প্রাইস যদি হঠাৎ করে বেড়ে যায়, একটা প্রজেক্টে যখন টেন্ডার করি, টেন্ডারের পরে যখন কাজ শুরু করতে যাই, তখন আমরা অনেক সময় দেখি যে ম্যাটেরিয়াল প্রাইস অনেক হু করে বেড়ে যায়, তখন ওই প্রজেক্টটা কিন্তু একটা কস্টটা অনেক বেড়ে যায়।
তো সেখানে বলতেছে যে বাংলাদেশে স্যার এখন সিনারিওটা খুবই খারাপ এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সব দেশেই যখন আবার যুদ্ধ লাগে তখন তো আবার আরো সমস্যা হয়। তেলের দাম বাড়লে তো সব বেড়ে যায়। তো এটার জন্য যেটা বলতেছে যে এটার জন্য যেটা ভ্যালু ইঞ্জিনিয়ারিং হতে পারে, যে আমরা যে ম্যাটেরিয়ালের কস্ট বাড়ছে সেটার অল্টারনেট কি ম্যাটেরিয়াল আছে সেভাবে ইউজ করতে পারি। এটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে ধরুন বাজারে টিম্বারের দাম বেড়ে গেল, তখন আমরা শাটারিং ম্যাটেরিয়াল টিম্বারের পরিবর্তে স্টিল শাটার ইউজ করতে পারি। জাস্ট ওয়ান এক্সাম্পল। এই জন্য তো আমরা যে জি মানে ম্যাটেরিয়াল যারা সাপ্লাই দেয় তাদের সাথে কন্ট্যাক্ট করলে তো প্রাইস বা প্রতিটি বাড়ার সম্ভাবনা নেই। না, এটা যদি ধরেন হ্যাঁ এটা ঠিক আছে কন্ট্রাক্ট হওয়ার পরে, আবার কন্ট্রাক্ট হওয়ার পরেও তো সাপ্লাই এটা নাও দিতে পারে, সাপ্লাই তো লস করে দিবে না। এটা বিভিন্ন ফেনোমেনা আছে। আরেকটা হতে পারে যে টেন্ডার করার পরে অনেক পরে কিন্তু প্রজেক্ট শুরু হয়। তো যখন টেন্ডার করছেন তখন প্রাইস ছিল একটা, যখন প্রজেক্ট ইনিশিয়েট করছেন তখন দেখা গেলো যেটা ডাবল হয়ে গেছে। তো যেটা অপরচুনিটি যেটা বলা হচ্ছে যে আপনার ভ্যালু ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আপনার প্রজেক্ট অল্টারনেট প্রজেক্ট বা ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট আপনাকে উই হ্যাভ টু ফাইন্ড আউট। আচ্ছা, নেক্সট এক্সাম্পল হতে পারে যে আমরা প্রজেক্ট করছি কিন্তু আমরা প্রজেক্টের সয়েল কন্ডিশনটা আমরা জানি না, এবং আমরা এক্সপেক্ট করতেছি যে আনসুটেবল সয়েল হবে। ঠিক আছে, তো সেখানে আমরা নর্মালি কি করি? নর্মালি আমরা দেখি যে আনসুটেবল সয়েল হলে আমরা ক্লায়েন্টের কাছে ভ্যালুয়েশন অর্ডার বা চেঞ্জ অর্ডার করি এবং ধরে নেই যে কস্ট কিছুটা বাড়বে বা ইয়ে করবে। তো এখানে ভ্যালু ইঞ্জিনিয়ারিং করতে পারি যে আপনারা জানেন যে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং আছেন তারা জানেন যে এটা সয়েল স্টেবিলাইজেশন টেকনিক। আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, লট অফ এক্সাম্পল উই ক্যান গিভ। তো একই সয়েল আমরা সয়েল স্টেবিলাইজেশন টেকনিকের মাধ্যমে যদি জিও পলিমার ইউজ করি বা অন্য কোনো সিমেন্টিশিয়াস ম্যাটেরিয়াল ইউজ করি, তখন কিন্তু সেম ম্যাটেরিয়াল সেম সয়েল দিয়ে কিন্তু আমরা ইয়ে করতে পারি, সেম পারপাস সার্ভ করতে পারি। তখন হবে কি আমাদের যে এই পুরা সয়েল যে রিপ্লেস করার জন্য, মানে এই সয়েলটা এক্সকাভেশন করে নতুন সয়েল মানে ইম্পোর্ট সয়েল আনার চেয়ে টাইম বেঁচে যাবে, প্লাস কস্ট হয়তো বেঁচে যাবে। তো এটা একটা অপরচুনিটি, রিস্কটাকে আমরা অপরচুনিটি কনভার্ট করতে পারি ইন সাচ ওয়ে। আরেকটা এক্সাম্পল হতে পারে যে আপনারা জানেন যে যারা হাইরাইজ বিল্ডিং এ বা ইয়ে করেন এক্সটার্নাল কাজগুলি করি আমরা, সেখানে কিন্তু এক্সটার্নাল ফাসাদের যে ইন্সপেকশনটা সেটা কিন্তু নর্মালি আমরা খুব কমপ্লিকেটেড। এটা স্ক্যাফোল্ডিং করতে হয়, কোথাও কোথাও ম্যান লিফট, কোথাও কোথাও ক্রেন, মানে ম্যাসিভ একটা লজিস্টিক সাপোর্ট লাগে এবং এটা ধরে নেই যে এটা করবে। কিন্তু এটা অপরচুনিটি আমরা কনভার্ট করতে পারি যদি আমরা এটার পরিবর্তে ড্রোন ইউজ করতে পারি। এখন ড্রোন বা অনেক সময় ক্ল্যাশ অ্যানালিসিস এর ক্ষেত্রে বিম ইউজ করতে পারি। তো এক্সটার্নাল ফ্যাসাদের ক্ষেত্রে ড্রোনটা তো খুব পপুলার এখন। তো এইভাবে যদি ইউজ করি তাহলে অনেক সময় কিন্তু স্ন্যাকিং কিন্তু ড্রোনের মাধ্যমে হচ্ছে, অনেক ইন্সপেকশন ড্রোনের মাধ্যমে হচ্ছে। টাইম আউট। আচ্ছা হয়ে গেছে প্রায়। আচ্ছা, তো এটা একটা অপরচুনিটি হয়ে যেতে পারে। আচ্ছা, এক্সাম্পল 5 রিস্ক কম্পারেটিভ অপরচুনিটি। এটা একটা হতে পারে যে একটু আগে যে বললাম যে এক্সেসিভ ডকুমেন্টেশন। অনেক প্রজেক্ট আছে এত ডকুমেন্টেশন হয়, মানে কাজের চেয়ে ডকুমেন্টেশনটা বেশি হয়, তখন এই ডকুমেন্টেশনটার জন্য দেখা যায় যে আসল কাজ করা যায় না। তো সেটা প্রজেক্টটা ডিলে হয়ে যেতে পারে বা ওভার ডিলে হয়ে যেতে পারে। তখন এখন যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা এআই ইউজ করি। এআই ইউজ করে কিন্তু অনেক ডকুমেন্ট রিপোর্টিং সিস্টেম এআই জেনারেটেড হতে পারে, অনেক রিভিউ হতে পারে, অনেক ডকুমেন্ট প্রডিউসও করতে পারি এর মাধ্যমে খুব তাড়াতাড়ি, যেটা আমরা ওই রিস্কটাকে আমরা অপরচুনিটিতে কনভার্ট করতে পারি। এবং লাস্ট ওয়ান হচ্ছে রিস্ক কনভার্ট অপরচুনিটি। এটা হচ্ছে স্ট্রিনজেন্ট এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি রিকোয়ারমেন্ট। আমরা যখন প্রজেক্টের সাস্টেনেবিলিটি এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্ট দেখি, সেটার সাথে কিন্তু কস্ট ইম্প্যাক্ট থাকে এবং আমরা ভয় পেয়ে যাই এটা এত কস্ট। কিন্তু আমরা এটা অপরচুনিটিতে কনভার্ট করতে পারি যদি আমরা আসলেই আমরা সাস্টেনেবল বা গ্রিন ম্যাটেরিয়াল ইউজ করি, তাহলে কিন্তু আমাদের প্রজেক্ট বা ওই কোম্পানির রেপুটেশন কিন্তু অনেক হাই হয়ে যাবে। কারণ সারা ওয়ার্ল্ডে কিন্তু এনভায়রনমেন্ট সাস্টেনেবিলিটির একটা মানে ট্রেন্ডিং এবং খুব হাইলি রিকমেন্ডেড টু গো ফর। আমরা অনেক প্রজেক্ট আমরা এখানে দেখছি যে অনেক প্রজেক্ট এসএসএম রিকোয়ারমেন্ট নাই, কিন্তু ক্লায়েন্ট বলছে যে আমরা এসএসএম বা সাস্টেনেবিলিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করব এবং লিড সার্টিফিকেশন নিব। এই লিড সার্টিফিকেশনটা কিন্তু
ওই কোম্পানি বা প্রজেক্টের রেপুটেশনটা অনেক ভালো করে। আচ্ছা, এইটা লাস্ট এক্সাম্পল 7। সেটা হচ্ছে যে আমাদের রিস্ক আমরা আইডেন্টিফাই করলাম যে আমাদের এই যে ম্যান পাওয়ার বা লেবার তাদের হচ্ছে স্কিল, ল্যাক অফ স্কিল, এটা হচ্ছে রিস্ক। এইটাই আমরা অপরচুনিটি, এটা হলে আমাদের রিস্কটা কি, তাহলে আমরা কম্পিটেন্ট লেবার ডিপ্লয় করতে হবে, সেটা যে আমাদের কস্ট ইম্প্যাক্ট পড়বে। তো এটা আমরা করতে পারি যে ইন হাউসে যদি আমরা রেগুলার ট্রেনিং দিয়ে থাকি, ট্রেনিং আমি নিজেও, হ্যাঁ শেষ, আমি নিজে রেগুলার ট্রেনিং দিয়ে থাকি, তো আমরা যদি তাদেরকে ইন হাউস ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে কম্পিটেন্স ডেভেলপ করতে পারি, তখন কিন্তু একই ম্যান পাওয়ার দিয়ে কস্ট সেভিং করে একই আউটপুট পাওয়া যাবে। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ রেজা ভাই, অনেক ধন্যবাদ। আসলে সাবজেক্টটা একটু ম্যাথমেটিক্যাল, কিছুটা অ্যানালিটিক্যাল, লজিক্যাল এবং লাইভলিহুড ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে রিস্ক ম্যানেজমেন্টে। তো থ্যাংক ইউ সো মাচ। আমাদের বর্তমানে বাংলাদেশে এবং গ্রিন ফাইন্যান্স রিলেটেড যেসব ব্যাংকের আন্ডারে গ্রিন ফাইন্যান্স নেওয়া হচ্ছে, সেখানে জিআরআই, আমি জানি না সবাই নাম শুনছেন কিনা, জিআরআই সিএসআরআই, মানে যেটাকে বলি আমরা সিআরআই প্রোগ্রামের আন্ডারে এই ইয়াগুলো, জিআরআই একাডেমি রয়েছে, সেখান থেকে সার্টিফাইড হলে আইএসওটাকে রিপ্লেস করে এখন বেশিরভাগ ক্ষেত্রে জিআরআই সার্টিফাইড সাস্টেনেবল প্রফেশনাল সিএসপি বলতেছে, জিআরআই সিএসপি। এটা বিশেষ করে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে খুব বেশি ইউজ হচ্ছে। যেসব প্রজেক্টগুলো ওয়ার্ল্ড ব্যাংক কিংবা জাইকা প্রজেক্টের কিংবা ইউরোপিয়ান কোনো ব্যাংক থেকে লোন নিচ্ছে, বিশেষ করে বিভিন্ন দেশে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হোক, সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি হোক, তাদের জিআরআই সিএসপি সার্টিফাইড ধারী পিপুলের মাধ্যমে অ্যাসেসমেন্ট করে জিআরআই রিপোর্টটা ইম্পর্টেন্ট। তো যার কারণে দেখা গেছে যে বাংলাদেশের আরএনজি সেক্টরে এবং অন্যান্য যে ফ্যাক্টরিগুলো রয়েছে, বিশেষ করে যেখানে ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপিয়ান কান্ট্রি থেকে তাদের ফাইন্যান্সিয়াল এইডটা নিচ্ছে কিংবা লোন নিচ্ছে, তাদের এই রিস্ক অ্যাসেসমেন্টটা খুব বড় একটা ইস্যু। কারণ এই রিস্ক অ্যাসেসমেন্টের উপর ডিপেন্ড করে ওই কোম্পানিকে ওরা অ্যাসেস করতে পারে যে হ্যাঁ, এই কোম্পানিকে যদি আমরা কনসিডার করি যে প্রথমে যে কোনো একটা বায়ার যাকে সিলেক্ট করবে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে প্রতি বছর যে রিস্ক অ্যাসেসমেন্ট বা সাস্টেনেবল রিপোর্টটা সে কেমন করে তৈরি করছে, এই রিস্ক অ্যাসেসমেন্টের উপর বেস করে এই সাস্টেনেবল রিপোর্টটা তৈরি হয়। সাস্টেনেবল রিপোর্ট তৈরি করার পরে এর ক্রেডেনশিয়ালের উপর ডিপেন্ড করছে যে ওই কোম্পানিটার ক্রেডিবিলিটি এবং ফাইন্যান্স রেটিং সিস্টেম। আমরা অনেকেই জানি যারা বিভিন্ন দেশের কান্ট্রিগুলোতে ফাইন্যান্সিয়াল রেটিং দেওয়া হয়, দ্যাট মিনস হলো কি রিস্ক অ্যাসেসমেন্ট কনসিডার করা হয়। তো বিশেষ করে বর্তমানে বাংলাদেশে যেসব বড় বড় প্রজেক্টগুলো নেওয়া হচ্ছে, সবগুলাই জিআরআই সিএসপি সার্টিফাইড পিপলরা অ্যাসেসমেন্ট করে এবং সাস্টেনেবল রিপোর্ট তৈরি করছে। সেক্ষেত্রে আইএসও 31000 9001 এগুলো কিছুটা ব্যাক ইন্ডে চলে গেছে, নতুন কিছু অ্যাড হয়ে গেছে, বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপিয়ান ব্যাংক, জাইকা, এই সব প্রজেক্টের ক্ষেত্রে জিআরআই এর গাইডলাইন এবং জিআরআই রিপোর্ট গুলো বেশি মাত্রায় ইউজ করা হচ্ছে। তো থ্যাংক ইউ রেজা ভাই, স্পেশালি আমাদের যেখানে বলা যেতে পারে রিস্ক অ্যাসেসমেন্টের বাইবেল বলি আমরা, যারা ইনিশিয়ালি শুরু করেছে সেই আইএসও গাইডলাইন, আইএসও অনুসারে, যেহেতু উনি নিজে আইএসও সার্টিফাইড এবং ব্যাপারগুলো খুব সুন্দর করে বোঝাতে পেরেছে, বিশেষ করে ক্যালকুলেশন গুলো, রিস্ক রেটিং এবং সেই সঙ্গে তার রেটিং এর উপর ডিপেন্ড করে কোনটাকে আমরা কোন দিকে নিয়ে যেতে পারছি, সেটা কি রেড ক্যাটাগরি, ইউরো ক্যাটাগরি অথবা গ্রিন ক্যাটাগরিতে আসছে কিনা। আর একটা বড় ইম্পর্টেন্ট হলো রিস্ক ম্যানেজমেন্টে। রিস্ক ম্যানেজমেন্ট যখন আলোচনা করা হয় থাকে, তখন ওই প্রজেক্টটার শেষ এন্ডিংটা কেমন হবে এবং মাঝখানে ফাইন্যান্সিয়াল বা অন্যান্য কোনো রিস্ক গুলোকে কিভাবে মিটিগেট করা হবে তার একটা গাইডলাইন থাকে, যাতে করে দেখা যায় যে আমরা বড় বড় প্রজেক্ট গুলোই একটা টাইমে অন্তে বড় কোনো রিস্ক ছাড়াই সুন্দরভাবে উঠে চলে যেতে পারে। কিন্তু প্রবলেম পড়ে হয় ছোট প্রজেক্ট গুলো, যেখানে রিস্ক অ্যাসেসমেন্ট থাকে না কিংবা আমরা ওই ধার ধারি না। বাংলাদেশের কোন একটা প্রজেক্টে যখন 1000 প্রফিট থাকলেও
অনেক ইউরোপিয়ান এবং আমেরিকান কোম্পানিগুলো পার্টিসিপেট করে না। কারণ কি, তাদের আমাদের কোনো প্যারামিটার এবং ওই ধরনের ইনফরমেশন থাকে না যেখানে যার উপর বেস করে ওরা এই রিস্ক অ্যাসেসমেন্ট করতে পারে যে হ্যাঁ এই প্রজেক্টে গেলে এত পার্সেন্ট আমার রিস্ক আছে, আমি এটাকে নিতে পারি। এই ক্ষেত্রে দেখা গেছে যে বাংলাদেশের বেশিরভাগ প্রজেক্টে, বিশেষ করে লোকালি প্রজেক্ট গুলো সিএসবি রিপোর্ট কিংবা জিআরআই রিপোর্ট অথবা আমাদের ফিজিক ল অনুসারে সেগুলো তৈরি হচ্ছে কিনা, সেটা একটা বড় একটা ইস্যু। শুধুমাত্র যে আইএসও ডিপেন্ডেন্ট বা ফলো করতেছি সেটাও একটা বড় একটা ইস্যু। কারণ অনেস্টলি যদি বলা হয়, বাংলাদেশের পিপি 2008 বা যেগুলো আমাকে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কনসিডার করা হয়, সেইগুলোর ডিটেলস কিছু নেই। ইভেন আমাদের যেটা রয়েছে যে ডিআইএফ এবং লেবার মিনিস্ট্রির আন্ডারে যেসব কমিটিগুলো রয়েছে যেখানে রিস্ক অ্যাসেসমেন্ট গুলো মিটিগেট করার জন্য গাইডলাইন্স আছে, সেগুলো শুধু শ্যাডো, সেগুলো প্রত্যক্ষভাবে বা অ্যানালিসিস করে বিশ্লেষণ করে এক্সপ্লেনেটরি হিসেবে কোনো কিছু দেওয়ার নাই। তো আজকে যে যেটাগুলো আমার মনে হয় একটা শুরু হলো বিগিনিং, আমরা আস্তে আস্তে হয়তো আজকে হলো কিছুটা একাডেমিক আলোচনা হয়েছে এবং এরপর থেকে হয়তো প্রত্যেকটা প্রজেক্ট বেসিস কিভাবে রিস্ক ক্যালকুলেশন করা হচ্ছে। যদিও রেজা ভাই একটা বা দুটো স্লাইড বলেছে, সেই প্রত্যেকটা স্লাইড আরো ডিটেলস আলোচনা করলে আমাদের বাংলাদেশ অডিয়েন্স গুলো আরো বেশি করতে পারবে। বিশেষ করে আরএমজি সেক্টর গুলোতে যখন স্টক লট আটকে যায় বা স্টক লট হয় না, পড়াশোনা ঠিক মতো হয়, কালারিং ম্যাক্সিমাম হয় না, ডিফেক্ট রেশিওটা বেড়ে যায়, সেখানেও কিন্তু এক ধরনের রিস্ক অ্যাসেসমেন্টে অনেক হিউজ পরিমাণ রয়েছে। সেগুলো হয়তো স্টেপ বাই স্টেপ আমরা আরো আস্তে শিখতে পারবো, জানতে পারবো। থ্যাংক ইউ আজকের রেজা ভাইকে, যিনি সুন্দরভাবে আলোচনা করার জন্য স্টেপ ভাবে অনেকগুলো সুন্দর স্লাইড দিয়েছেন এবং আলোচনা করেছেন। এখন আমি রিকোয়েস্ট করব আমাদের অডিয়েন্স কোশ্চেন অ্যান্সার নেওয়ার আগে আমাদের আজকে চিফ গেস্ট ইঞ্জিনিয়ার এমডি আবু ইস্কান্দার ভাইকে এই সাবজেক্টের উপর দুটো কথা বলার জন্য। অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার ইমরান হোসেন ভাই। প্রথমে আসলে ধন্যবাদ দিতে হয় আমাদের পার্টিসিপেন্টদের, কারণ আজকে আমাদের পার্টিসিপেন্টের মানে অংশগ্রহণটা অনেক বেশি অন্যান্য বাইরের চেয়ে। ডেফিনেটলি এটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট ছিল। আর ইঞ্জিনিয়ার রেজা ভাইকে তো অবশ্যই স্পেশালি ধন্যবাদ যে এমন একটা সাবজেক্ট চয়েস করার জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের যে কোনো অর্গানাইজেশনের জন্য এবং যে কোনো প্রজেক্ট, কনস্ট্রাকশন প্রজেক্ট যারা আমরা কাজ করি তাদের জন্য। কিন্তু পাশাপাশি এই জিনিসটা ইমরান হোসেন ভাই যেভাবে বললেন আর কি, যে মানে এটা ছোটখাটো প্রজেক্টে সাধারণত এইসব জিনিসগুলো একটা পাত্তা দেওয়া হয় না। এটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, ইউজুয়ালি এটা ইগনোরড একটা সাবজেক্ট অলসো। কিন্তু আমাদের রেজা ভাই যে সুন্দরভাবে এই জিনিসটা প্রেজেন্ট করলেন, এটা খুবই সাধুবাদ জানাই। মানে উনি আশা করি যে সামনে প্রজেক্ট বেসিস হয়তো এই জিনিসটাকে আরো ডিটেলস আমাদেরকে জানাবেন। আমরা যারা পার্টিসিপেন্ট আছে তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো এবং উপকৃত হতে পারবো। আর স্পেশালি আমরা যারা বিদেশে আছি, আমরা যারা বিভিন্ন কনস্ট্রাকশন প্রজেক্টে কাজ করছি, মানে আমরা যে ডিসিপ্লিনের হই না কেন, প্রত্যেকে আমরা রেগুলারলি এই জিনিসটা ফেস করছি যে মানে আমাদের প্ল্যানিং এবং মিটিগেশন প্রসেস, আমাদের রেগুলার যেটা প্রোগ্রেস মিটিং হয় সেখানে আমরা এই জিনিসগুলোকে আমরা ফেস করি সবসময়। তো এটা আমাদের জন্য এটা খুবই উপকারী একটা সাবজেক্ট ছিল। আমার মনে হয় না যে এটা সেম এই জিনিসটা আমাদের দেশে হচ্ছে আর কি, মানে এই প্রপার প্ল্যানিং এবং মিটিগেশন প্রসেসটা। তো একটা অর্গানাইজেশন অথবা একটা প্রজেক্টের সাকসেসটা বেসিক্যালি নির্ভর করে মানে এই ক্রুশাল একটা সাবজেক্টের উপরে, যেটা প্রজেক্টের শুরুতেই রিস্ক আইডেন্টিফিকেশন এবং রিস্ক মিটিগেশন প্রসেস, এটা হচ্ছে খুবই ক্রুশাল একটা সাবজেক্ট। ধন্যবাদ জানাই রেজা ভাইকে আমাদের এই জিনিসটাকে হাইলাইট করার জন্য। উনি যেগুলো বেসিক্যালি বলছেন তার একটা যদি সামারি যদি বলি, আমরা যা কিছু শিখছি আর কাছে এখান থেকে, যে প্রজেক্ট ম্যানেজমেন্ট আমরা যেসব ফ্যাক্টরগুলো আমরা কনসিডার করবো সেটা হচ্ছে পুয়ার প্ল্যানিং, প্রজেক্ট ডিলেস এবং স্কোপ ক্রিপ। ফাইন্যান্সিয়ালি যেসব রিস্কগুলো হয়তো এখানে উঠে আসছে সেটা হচ্ছে কস্ট ওভাররানস অথবা ডিসপিউটস। আবার সেফটিতে যে জিনিসটা উঠে আসছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, আর ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে এটা হচ্ছে সাপ্লাই চেইন ডিসরাপশন, আর রিসোর্সের ক্ষেত্রে ডেফিনেটলি লেবার শর্টেজ, ইকুইপমেন্ট, এইসব জিনিসগুলা। একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হয়তো হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর, যে জিনিসটা উনি বলছেন যে অ্যাডভার্স ওয়েদার, যেখানে মানে বৃষ্টির কথা বললেন। তারপরে এখানে হতে পারে কিছু আনফোরসিন কিছু সাইট কন্ডিশনস,
এখন এই দেশে আমরা যারা এখানে কাজ করছে তাদের জন্য সবসময় আমরা রেগুলার যে প্রবলেমগুলো ফেস করি, যে রিস্কগুলো আমরা ফেস করি, সেটা হচ্ছে পুয়ার প্ল্যানিং, কস্ট ডিসরাপশনস, কস্ট ডিসপিউট এবং ম্যাটেরিয়াল আনঅ্যাভেলেবিলিটি। এখানে আনফোরসিন সাইড কন্ডিশন খুব একটা বেশি না, এটা খুবই রেয়ার, বাট স্টিল আমরা আমাদের প্ল্যানিং এ এই জিনিসটা আমরা একটা ফ্যাক্টর কনসিডার করি এবং একটা স্পেসিফিক একটা গ্যাপ আমরা রাখি, যার কারণে আমরা যেন আমাদের পরবর্তীতে কোনো আমরা ডিসরাপশন না হয় আর কি। তো যাই হোক, আমি অনেক ধন্যবাদ জানাই আজকের বি ওয়ার্ল্ডকে এই ধরনের একটা মানে সেশন অ্যারেঞ্জ করার জন্য, এবং আমাদের পার্টিসিপেন্টদের এই জিনিসটা যেন উপকার আসে, এবং অবশ্যই উপকার আসবে আমি আশা করি। আমি একটা জিনিস সেখানে পয়েন্ট আউট করতে চাই, স্পেশালি যারা আমরা মিডল ইস্টে আছি, যে আমরা যে ডিসিপ্লিনের হই না কেন, আমাদের এই জিনিসগুলো জানাটা খুব বেশি, স্পেশালি প্ল্যানিং, রিস্ক ম্যানেজমেন্ট অথবা রিস্ক মিটিগেশন প্ল্যান। এই জিনিসটা একটা এডিশনাল কোয়ালিফিকেশন, এবং এটা আমাদের প্রত্যেকের প্রজেক্টে আমাদের একটা ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য এটা খুব বেশি জরুরি। স্পেশালি আমি যে জিনিসটা আমি ফেস করছি আজ থেকে অনেকদিন আগে, 2003-এ আমি যখন একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি, তখন একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলাম। তো ওরা আমাকে ডিসিশন নিল যে আমাকে প্রমোট করবে, বাট আমাকে একটা কম্পিটেন্সি ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে আমার প্ল্যানিং। আমাদের প্ল্যানিং এর উপর আমাকে বেশ কিছু আমার কম্পিটেন্সি ডেভেলপ করতে হবে। তো আমি আমার জেনারেল ম্যানেজারের সাথে আমি কথাবার্তা বলে ওনার সাথে আমার কোম্পানি আমাকে পে করবে, আমি কিছু কোর্স আমি নিজেকে একটু ইনক্লুড করলাম প্রজেক্ট প্ল্যানিং এর উপর, প্রাইমারি প্রজেক্ট প্ল্যানার। আমি ওটা করার পরে আমি সেম প্রজেক্টের উপর কাজ করলাম, এবং এই রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যানিং আমার এই জিনিসটা মানে ওরা খুবই অ্যাপ্রিসিয়েট করছে আমার কমপ্লিট প্ল্যানিং এর পরে আর কি। তারপর আমাকে আমার প্রমোশনটা ওরা কনফার্ম করলো। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মানে এটা আমি হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বা আমি সিভিল ইঞ্জিনিয়ার, বা আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বাট প্রজেক্ট প্ল্যানিংটা এটা আমাদের সবার জন্য প্রয়োজন। এটা একটা এডিশনাল কোয়ালিফিকেশন আমাদের জানা দরকার, কারণ আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আমাদের জানা দরকার আমরা যে প্রজেক্ট কাজ করছি ওই প্রজেক্টের সাকসেসের জন্য। তো যাই হোক, আমি যারা আসছেন সবার প্রতি আমি খুব ধন্যবাদ জানাচ্ছি। সবাই আজকে পার্টিসিপেট করছেন, এবং ভবিষ্যতে আমাদের যেসব সেশনগুলো হবে ওখানে অবশ্যই পার্টিসিপেট করবেন। আমাদের অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক এডিশনাল কোয়ালিফিকেশন আমাদের প্রয়োজন আছে, আমাদের নিজেদের প্রয়োজনের জন্য, আমাদের প্রজেক্টের প্রয়োজনের জন্য, এবং সর্বোপরি আমরা দেশের জন্য যেখানে কাজ করতে পারি সেই পজিশন থেকে ভালো কাজ করতে পারি। সেই জন্য ধন্যবাদ সবাইকে। আমি এখন ফিরে যাব আমাদের মডারেটর জনাব ইঞ্জিনিয়ার ইমাম হোসেন ভাইয়ের কাছে। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ আবু ইস্কান্দার ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এখন আমি কাম টু দ্য অডিয়েন্স কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন। তো আমি রিকোয়েস্ট করবো যারা কোশ্চেন করতে চাই তারা চ্যাট বক্সে লিখতে পারেন অথবা হ্যান্ড রেজ করতে পারেন। আমি প্রথমেই দেখছি শাহেনুর মোহাম্মদ আলী, মেবি কাইন্ডলি আপনি আনমিউট করে কথা বলেন। মিস্টার শাহেনুর। জি, আসসালামু আলাইকুম। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? ইয়েস, লাউড এন্ড ক্লিয়ার। আমি বাংলাদেশের 25 বছর বিভিন্ন হোটেল প্রজেক্টে জব করেছি। তো এই সময়ের ভিতরে যে জিনিসটা আমার কাছে সবচাইতে দুঃখজনক মনে হয়েছে সেটা হচ্ছে স্ট্যাক। দুর্ভাগ্য আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি না আমরা, মেবি কোনো নেটওয়ার্কিং প্রবলেম। রেজা ভাইকে জিজ্ঞেস করবো কাইন্ডলি লাইভ শেয়ার টপ করার জন্য। শাহিনুর সাহেব আপনারা শুনতে পাচ্ছি না আমরা। শাহিনুর সাহেব আপনাকে শুনতে পাচ্ছি না। দেখা গেছে যে ভালো না। কিছুটা বলেন। জি জি, আমি বলেছি যে আমি বেশ লম্বা সময় বিভিন্ন প্রজেক্ট হেড হিসেবে কাজ করেছি। গত 25 বছরে হোটেল প্রজেক্ট গুলো করেছি। তো এইখানে স্টেক হোল্ডার নিয়ে কখনোই থিঙ্কিং করা হয় না। শুধু যেটা হয় যে ডিসিশন গুলো ওইটাকেই আচ্ছা, উনি কি লিখে দিতে পারবে? ওনার কথা কি বোঝা যাচ্ছে না। কারেকশনে আসে
নেটওয়ার্কে বোধহয় ইয়ে হচ্ছে। কাজী শাহানুল, জি জি, আপনি কাইন্ডলি রাইট করেন না, কোশ্চেনটা রাইট করেন, কারণ আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। সো আমরা নেক্সট চলে যাচ্ছি সোহাগ হোসেনকে, আনমিউট করে কথা বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ স্যারকে অনেক সুন্দরভাবে, বিশেষ করে রিস্ক অ্যাসেসমেন্ট যে ম্যাট্রিক্সটা 5x5 খুব ভালো লাগলো এটা দেখে। তো এই রিস্ক অ্যাসেসমেন্টের সাথে যে ফ্যাক্টর গুলো কানেক্টেড, বিশেষ করে হ্যাজার্ড, লাইকলিহুড, সেভারিটি বা ইনফ্যাক্ট রিস্ক লেভেল, এই জিনিসগুলোর সাথে আমি একটু বলতে চাচ্ছি যে লাইকলিহুডটা হচ্ছে সেটা কোনো অ্যাক্সিডেন্ট ঘটার যে সম্ভাবনাটা, সেটা হচ্ছে লাইকলিহুড। সেভারিটি বা ইনফ্যাক্ট সেটা হচ্ছে, অর্থাৎ অ্যাক্সিডেন্টটা ঘটার পরে কি পরিমাণ ক্ষতি হতে পারে, সেটা হচ্ছে সেভারিটি বা ইনফ্যাক্ট। আর রিস্ক লেভেলটা হচ্ছে দুটার মাল্টিপ্লাই। তো আমি একটা দুবাইতে এখানে সেফটি অফিসার হিসেবে কাজ করি। গত 4 তারিখে আমি আমার সাইট ভিজিটে যখন যাই, তখন দেখি যে আমার সাইটে ওয়ার্কাররা প্রায় 3 মিটারের চেয়ে বেশি উঁচু ফাইলের উপরে দাঁড়িয়ে সেটা ব্রেকিং করতেছে, এবং তারা ইউজ করতেছে জ্যাক হ্যামার, যেটার ওজন ছিল প্রায় 25 কেজির উপরে বা 40 কেজির উপরে। তো সাথে সাথে আমি সেটা একটা রিস্ক অ্যাসেসমেন্ট করলাম। হ্যালো, জি জি, বলেন বলেন। জি জি। তো আমি যখন দেখলাম যে তারা এটা ম্যানুয়ালি ব্রেকিং করতেছে, তো সেখানে হ্যাজার্ড গুলা ছিল মূলত এরকম: ওয়ার্ক এট হাইট, ম্যানুয়াল হ্যান্ডলিং, 25 কেজি জ্যাক হ্যামার, ডাস্ট, নয়েজ, ভাইব্রেশন অ্যান্ড আনস্টেবল ফুটিং, দ্যাট মিনস স্লিপিং পসিবিলিটি। এগুলো ছিল আমার হ্যাজার্ড। তো যেহেতু 3 মিটার উপরে তারা কাজ করে কোনো ধরনের ফল প্রোটেকশন ছাড়া, সেক্ষেত্রে লাইকলিহুড ছিল ইমরান, ওনাকে প্রশ্ন করতে বলেন। এখন সেই ক্ষেত্রে যে কন্ট্রোল মেজার গুলা সম্পর্কে যদি আপনি একটু বলতেন, যে কন্ট্রোল মেজার গুলা কি হতে পারে সেই ক্ষেত্রে। আমরা যে রিস্ক ম্যাট্রিক্স এর লেভেল গুলা দেখলাম বিভিন্ন রিস্কের 25, 12, সেক্ষেত্রে কন্ট্রোল মেজার গুলা কি হতে পারে আমাদের, যেটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনি যেটা বলতেছেন যে সেফটি রিস্ক, আমাদের এটা কিন্তু আজকেরটা কিন্তু নট অনলি সেফটি রিস্ক, এটা হচ্ছে টোটাল প্রজেক্ট রিস্ক নিয়ে আলোচনা করতেছে। প্রজেক্ট রিস্কের প্রসেস নিয়ে আলোচনা করতেছে। ওকে, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এটা কন্ট্রোল মেজার্স আপনাদের যে সাইট কন্ডিশন সে অনুযায়ী আপনাদের যে সেফটি ডিপার্টমেন্ট তারা এটা কন্ট্রোল মেজার্স গুলো নিবে। এখানে সেফটি বিষয়ে আমি তো স্পেসিফিক্যালি যেহেতু আপনার ইনভলভ না, আমি এখানে বলতে পারছি না, কিন্তু আমরা আজকে যেটা আলোচনা করছি এটা প্রজেক্ট রিস্ক এন্ড ইটস প্রসেস। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আরো কোনো কার কোশ্চেন আছে? হ্যাঁ, কাজী শাহানুর বলছিলাম। আমি একটা প্রশ্ন শুধু জানতে চাচ্ছি, সিম্পলি 1 সেকেন্ডে। সেটা হলো যে রিস্ক ম্যানেজমেন্ট এবং রিস্ক অ্যাসেসমেন্টের জন্য প্রজেক্টের আমাদের জানা মতে যে কোথাও এটার উপরে পিজিডিএম বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করা যায় কিনা, বা করলে কোথায় করা যায়, বা সেটার কারিকুলাম কি, বা এই ব্যাপারে যদি একটু বলতেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশে অকুপেশনাল হেলথ সেফটি বলে লেবার মিনিস্ট্রির আন্ডারে একটা উইং রয়েছে, এবং আইবির আন্ডারে ওএসবি বোর্ড রয়েছে। এখান থেকে আপনি শর্ট কোর্স গুলো করতে পারবেন। আর যদি আপনি প্রফেশনাল কোর্স করতে চান, সেক্ষেত্রে আপনার ওশা লাগবে। যেমন আমি ওশা সার্টিফাইড প্রফেশনাল 141 ক্রেডিট কমপ্লিট করছি আমি ওশা থেকে। সেরকম আপনি যদি ইন্টারন্যাশনাল ভাবে অকুপেশনাল হেলথ সেফটি প্রফেশনাল হতে পারে, স্পেশালিস্ট হতে চান, সেক্ষেত্রে আপনাকে অনলাইনে কোর্স করতে হবে অথবা অফলাইনে কাজ করতে হবে, এবং তারপরে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে আপনি প্রফেশনাল সার্টিফিকেট পেতে পারেন। আর আমি অ্যাকচুয়ালি না কি বলে হেলথ সেফটি ইঞ্জিনিয়ার না, বাট আমি আসলে প্রজেক্ট টোটাল প্রজেক্টের রিস্ক ম্যানেজমেন্ট যেটা, এটার উপরে আমি সেটা 1 বছর বা প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চান, প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনার দুটা ওয়ার্ল্ড ওয়াইজ খুব বিখ্যাত সার্টিফিকেট রয়েছে। একটা হলো পিএমপি, আপনি পিএমপি পড়াশোনা করে পরীক্ষাতে পাস করতে পারেন।
আর একটা হলো পিএমআই ইনস্টিটিউট থেকে, আর একটা হলো প্রিন্স 2 যেটাকে বলে ইউরোপিয়ানরা যেটা বেশি ইউজ করে। এই দুটোর উপর আপনি যদি পড়াশোনা করেন তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স লেভেলে, প্রফেশনাল লেভেলে সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো সুবিধাটাই যে দুটোই অনলাইনে করা সম্ভব হয়েছে এবং বাংলাদেশে পিএমএ চ্যাপ্টারও রয়েছে। তো আপনি তাদের হেল্প নিতে পারেন কিংবা আমার সাথে আমি পিএমআই ট্রেনিং করেছি, পরীক্ষা দেইনি, কিন্তু প্রিন্স 2 সম্পর্কে আমার ধারণা ছিল না যে এটার মধ্যে পোস্ট কারিকুলাম রিস্ক ম্যানেজমেন্ট আছে কিনা। তাহলে প্রিন্স 2টা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের জন্য কি বেটার? পিএমআইতে তো, পিএমপিতে তো সব ধরনের বিষয় আছে, 10টা নলেজ এরিয়া আছে, 5টা প্রসেস এরিয়া আছে, 48টা ইয়ে আছে। আপনি যদি একটু রিস্ক নিয়ে পড়াশোনা করতে চান তাহলে সেক্ষেত্রে আইএসও যে আজকে যে আমাদের স্পিকার যিনি বললেন আইএসও 31000 এগুলো স্পেসিফিক্যালি রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, তাহলে এটার উপর সার্টিফিকেট নিতে পারেন। বাংলাদেশের আইএসও সার্টিফাইড এজেন্সি রয়েছে, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে লিংক আপ করে দেব। যদি লিংক আপে একটু পাঠান তাহলে আমি উপকৃত হব। আমি ঠিক আছে, আপনি বছর পার্সোনাল নক করেন, আমি ইনশাআল্লাহ দিয়ে দেব। জি, থ্যাংক ইউ। আর যদি আপনি কিছু অ্যাড করতে চান, জি রেজা ভাই কোনো যে অ্যাড কিছু করতে চান? না না, আপনি তো বলেনি, আপনি এটা বুরু ভেরিটাস, তারপরে যে টিওবি, তারপর অনেক সংগঠন আছে বা অর্গানাইজেশন আছে, তারা তো রেগুলারলি ট্রেনিং দিয়ে থাকে এবং সার্টিফিকেট ইস্যু করে থাকে। আপনি ওদের সাথে যোগাযোগ করতে পারেন, আর এডিশনালি আপনি ইঞ্জিনিয়ারিং সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশে ইনস্টিটিউট বিম আছে, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, এটা ধানমন্ডি 27 নম্বরের অপোজিটে। এরা কিন্তু প্রায় বিভিন্ন রকম ম্যানেজমেন্ট রিলেটেড ট্রেনিং দিচ্ছে আর কি। বিআইএম। হ্যাঁ, এইখানে কেউ হয়তো খোঁজ খবর নিয়ে গেলে এরা এদের কাছ থেকে প্রতিনিয়ত আমরা মেইল পাচ্ছি ট্রেনিং এর জন্য, ফুললি ট্রেনিং অন ম্যানেজমেন্ট, মেবি ডিফারেন্ট টাইপস অফ ম্যানেজমেন্ট। এখানে সকলে হয়তো বা আমাদের ইঞ্জিনিয়ার আলিমরান ব্যাপারটা হয়তো জেনে থাকতে পারেন। এটা একটা ইনস্টিটিউট বিআইএম ম্যানেজমেন্টের কোর্সটা ইন্টারন্যাশনালি না, এটা লোকালি বাংলাদেশি পিপলদের জন্য। আমি ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন চাচ্ছি। ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন টাকা খরচ করব, কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন ছাড়া তো নিয়ে লাভ নেই। এক্স্যাক্টলি। সো ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন করতে হলে আসসালামু আলাইকুম, আমি একটু এক করতে চাই এখানে। কাজী শাহিনুর ভাই, পিএমআই এর আন্ডারে আপনার রিস্ক ম্যানেজমেন্টের আলাদা কোর্সই আছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেশন পিএমআই এর আন্ডারে আপনি দেখবেন যে পিএমআই চ্যাপ্টার বাংলাদেশে যোগাযোগ করলে ওইখানে দেখতে পাবেন যে ওনাদের সাথে কথা বললে ওনারা আপনাকে একটা গাইডলাইন দিবে। যেহেতু আমি স্টাডি করতেছি, তো ওইখানে আমি পিএমআই এর ওয়েবসাইটে অলরেডি দেখলাম যে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে অলরেডি বাংলাদেশে কয়েকজন সার্টিফাইড আছে পিএমআই থেকে। হ্যাঁ, তো আমি আপনাকে দেখি আগামীকালকে হোয়াটসঅ্যাপে আমি কয়েকজনের লিঙ্কডিন আইডি আপনাকে শেয়ার করব, ওনারা সবাই রিস্ক ম্যানেজমেন্টে আপনার সার্টিফাইড পিএমআই থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি লিংক পাঠান। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর কার কোনো কোশ্চেন আছে কিনা? আমার মনে হয় সোহাগ সাহেব আর কোনো কোশ্চেন করতে চান কিনা? কোশ্চেন করবেন, কাইন্ডলি কোশ্চেন করবেন, তাহলে ইজি হবে। মনে হয় না আর কার কোনো কোশ্চেন আছে, তাহলে আমরা মনে হয় আরো আমরা নিজেরা ডিসকাস করতে পারি। 2 মিনিট 1 মিনিট সময় রয়েছে আমাদের সাথে। রিস্ক ম্যানেজমেন্টটা বাংলাদেশে খুব জনপ্রিয় বা পপুলার ছিল না। যখনই বড় প্রজেক্ট শুরু হয়েছে লাস্ট 5 ইয়ার্স বা 6-7 ইয়ার্স, তখনই এই সেফটি অ্যানালাইজ বা সেফটি অ্যাসেসমেন্ট লোকজনের প্রয়োজন হয়েছে। আমরা যখন 2014 সালে 13 শেষের দিকে যখন আমরা রানা প্লাজা ধ্বংস দেখলাম, তারপর থেকে ইন্টারন্যাশনাল যে বডি এসেছে, অ্যাকর্ড এবং এয়ারলাইন্স এসেছে, তারাও কিন্তু রিস্ক অ্যাসেসমেন্ট অ্যাসেস করতেছে। রিস্ক অ্যাসেসমেন্ট ফর ইলেকট্রিক্যাল সেফটি, রিস্ক অ্যাসেসমেন্ট স্ট্রাকচারাল সেফটি, রিস্ক অ্যাসেসমেন্ট ফর ফায়ার সেফটি। দিস আর ডিফারেন্স ফর বাট ওয়ান কাইন্ড অফ রিস্ক অ্যাসেসমেন্ট। অর্থাৎ এই বিল্ডিংটা কতটুকু রিস্ক আছে, প্র্যাকটিক্যালি সেটা ভায়াবল কিনা, সেটা হলো স্ট্রাকচার ভাবে দেখছে যে স্ট্রাকচারে কত সেফটি আছে কিনা বা রিস্ক কতটুকু আছে। তো আমরাও এগুলোকেও একটা রিস্ক আন্ডারে বলতে পারি। আর ডিআইএফ যেটা কলকাতা অধিদপ্তর আন্ডারে
তাদেরও একটা বড় একটা টিম রয়েছে যারা এই রিস্ক অ্যাসেসমেন্ট করছে বিভিন্ন প্রজেক্টের। আর আজকে আমাদের স্পিকার যেটা বলতেছেন সেটা হলো কোনো একটা অর্গানাইজেশনে বা কোনো একটা প্রজেক্টের কোনো একটা ইভেন্টের রিস্ক অ্যাসেসমেন্ট করা কিভাবে করতে হয়, কেমন করে করতে, কিভাবে কনসিডার করতে, সেটার উপরে কথা অ্যাজ পার আইএসও গাইডলাইন অনুসারে। আইএসও গাইডলাইনের একটা সুবিধা কি, যে ওয়ার্ল্ড ওয়াইজ এটা একটা জনপ্রিয় বডি এবং প্রত্যেকটা দেশে আইএসও এর একটা ব্রাঞ্চ আছে এবং ডকুমেন্টেশন গুলো আমরা ইজিলি অনলাইন থেকে পেতে পারি এবং বিশেষ করে বুরোভিটাস, ইন্টারটেক, এসজিএস এইসব অর্গানাইজেশন গুলো এসবগুলোর একটা ভালো পপুলারিটি বা বাংলাদেশকে বা বিভিন্ন দেশে জনপ্রিয় করার জন্য তারা রেগুলার বেসিসে ট্রেনিং করে থাকে। তো আমাদের যেটা বড় সমস্যা হলো এটাই যে রিস্ক অ্যাসেসমেন্টের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইস্যু হলো যে এটা অনেকটা ডিপেন্ড করে যে ডকুমেন্টেশন এবং অনেকটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন অর্থাৎ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে কিনা, অনসাইট জব যারা করেছেন তাদের জন্য ইম্পর্টেন্ট। কিছুক্ষণ আগে যে সোহাগ সাহেব বলতেছিলেন যে আমি একটা লোককে দেখতেছি 25 কেজি হ্যামার দিয়ে কোনো একটা ওয়াল ভাঙতেছে, সাপোজ এটা 10 ফিট হাইট থেকে। প্রথম কথা, ইন্টারন্যাশনাল গাইডলাইন অনুসারে 15 ফিটের উপরে কোনো একটা বেয়ার হ্যান্ড দিয়ে কোনো ওয়েট ক্যারি করা যায় না। তাহলে উনি 25 কেজি কিভাবে বেয়ার করতেছে? এটা কান্ট্রি টু কান্ট্রি ডিফার করে। যেমন বাংলাদেশে বলা আছে যে যারা কোল্ড স্টোরেজ মালিক পক্ষ যারা আছে এবং যারা বাংলাদেশের সিমেন্ট বহন করে সেসব ক্ষেত্রে 50 কেজিকে বলা আছে যে 50 কেজি উপর পর্যন্ত ঘাড়ে করে, মাথায় করে বা হিউম্যান বডি ক্যারি করতে পারবে। কিন্তু আপনি সেম জিনিসটা যখন আপনি কোরিয়ায় যাবেন কিংবা চাইনিজে যাবেন, অন্যান্য দেশে যাবেন, তখন দেখা যাবে যে 15 থেকে 25 কেজির উপরে আপনাকে হ্যান্ড ক্যারি করতে দিচ্ছে না, তখন আপনার ট্রলি বা অন্য কিছু নিতে হচ্ছে। এখন ওশা গাইডলাইন অনুসারে কি বলা হচ্ছে? ওশা গাইডলাইন বলা হচ্ছে ওয়ার্কিং এট হাইট মিনস হলো 6 ফিট, মানে 2 মিটার উপরে। 2 মিটার উপরে গেলে তখন আপনাকে কি লাগবে? আমাকে আপনার ফল অ্যারেস্ট করতে শুরু করে অনেক কিছু লাগবে। কিন্তু দেখা যাচ্ছে এই ওশার গাইডলাইন বা আইএসও গাইডলাইন কান্ট্রি টু কান্ট্রি আবার রিভাইজ করে তাদের মতন করে এটা আবার মডিফিকেশন করে ওয়ার্ক করেছে। এরপরে আপনি যেটা বললেন যে হ্যামারিং করা হচ্ছে, সেই ওয়ালটা ভেঙে যাচ্ছে, সেখানে ফল। আমরা যখন প্রথমে যখন আমরা কাজ করতেছিলাম টার্মিনাল 3-তে, সারা জীবন তো কখনো 1 তলা 2 তলা 3 তলা 10 তলা পর্যন্ত উঠেছি, কখনো তো ওই আমাদের ফল অ্যারেস্টটা নিয়ে উঠতে হয়, উঠি নাই। কিন্তু এখানে আমরা 2 তলাও 1 তলাও ইভেন কি 1 তলা উঠতো আমাদের ফল অ্যারেস্টার সিস্টেম মাথার সাথে বেঁধে সিঁড়ির সাথে লাগিয়ে তারপর উঠতে দিচ্ছে। এই যে ব্যাপারগুলো রয়েছে যে যেখানে বাংলাদেশের কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের সেফটি শু, গগলস, হেলমেট এগুলোই পড়তে চায় না। এবং সবচেয়ে মজার কথা হলো যে গার্মেন্টস ওয়ার্কারে প্রায় আগের দিনে ওই নিডিলসটা হাতে ফুটে যেত, মানে ছিদ্র হয়ে যেত। একটা নিডিল যদি হ্যান্ডের ভিতরে বা নখের ভিতরে ঢুকে যায়, প্রায় 2 উইকস ওই ওয়ার্কাররা কাজ করতে পারতো না। আগে এটা ছিল প্রায় 15 থেকে 20%। সপ্তাহে এতজনের মধ্যে নিডিল করে যেত। এরপরে নিডিল গার্ড চলে আসছে এবং নিডিল গুলো আরো সুন্দর সুন্দর সিস্টেম আছে যাতে কোনোভাবে আঙ্গুলটা না যেতে পারে। এই ডে বাই ডে মডার্ন টেকনোলজি, প্রসেস অ্যানালাইসিস, রিসার্চ করে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সেফটি সিকিউরিটি ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। অনেকে ক্যারাবিন মারতে জানে না কিংবা হুক গুলো লাগাতে জানে না এবং আমরা যে রশি দড়ি এইগুলো রাখতেছি না। আপনি খেয়াল করবেন, দেখবেন যে এয়ারপোর্টের মতো টার্মিনাল প্রজেক্ট, এয়ারপোর্ট একটা বড় একটা প্রজেক্ট, টার্মিনাল 3 $2.1 বিলিয়ন একটা প্রজেক্ট, সেখানে মাত্র একজন ক্যাজুয়ালিটি হয়েছে, সেও প্রথম দিকে। সে তো একটা হাই ক্রেন, টাওয়ার ক্রেন থেকে হেভি ওয়েট পড়ে যে মাথায় পড়ার কারণে। কিন্তু পরবর্তী আর কোনো কিছু কিন্তু রিস্ক হয় নাই। কিন্তু দেখা গেছে যে আগেকার দিনে যদি কনসিডার করেন হার্ডিং ব্রিজ, দ্যাট মিনস হলো আমাদের হার্ডিং ব্রিজ কিংবা পদ্মা ব্রিজ, অন্যান্য যখন আগেগুলো যেগুলো হয়েছে সেগুলো রিস্ক ফ্যাক্টর সেম ছিল, কিন্তু অ্যানালাইসিস এবং মডার্ন ইকুইপমেন্ট না ইউজ করার কারণে আগেকার দিনে দেখা গেছে যে শোনা যায় একটা পুকুর কাটতেই 10 জন লোক মারা গেছে, একটা দিঘি কাটতে 3 জন লোক 4 জন লোক মারা গেছে। সেখানে এখন দেখা গেছে যে দিঘি কেন 50টা দিঘি কাটলেও একটা লোক মারা যাওয়ার সম্ভাবনা থাকে নাই।
তো ডে বাই ডে সেইগুলো এসে গেছে এবং আমাদের ডেভেলপমেন্ট হয়েছে। তো থ্যাংক ইউ, আমাদের মনে শেষে চলে এসেছি। এখন আমাদের রিকোয়েস্ট করব আজকে সেশন চেয়ার ডক্টর এম ডি খসরু মিয়াকে কনক্লুডিং স্পিচ দেওয়ার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ওয়েবিনার সেশন 56, প্রজেক্ট অ্যান্ড অর্গানাইজেশনাল রিস্ক ম্যানেজমেন্ট। আমাদের চিফ গেস্ট হিসাবে ছিলেন পরিচিত ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু ইস্কান্দার। তো আমি প্রথমেই আমাদের যে স্পিকার ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর একটা সময় উপযোগী টপিক নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন। এবং মডারেটর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আল ইমরান হোসেন, সকল কাজের কাজই, একে যেখানেই লাগানো হয় সেখানেই সে কথা বলতে পারে। আমরা যে শুনতেছিলাম আজকে, সব মিলিয়েই আমরা যে টপিক নিয়ে আজকে আলোচনা, রিস্ক, আমার কাছে মনে হচ্ছে যে আমি যখন বাসা থেকে বের হই তখন আমার হাতের মুঠোতে আমার রিস্কটা কিন্তু নিয়েই বের হইতে হয়। রাস্তাঘাটে থেকে শুরু করে এভরিহোয়ার ফাউন্ড সাম রিস্ক, মেবি দোজ আর অ্যাসোসিয়েটেড উইথ মি। তো আজকের যে আলোচনা আসতেছিল অর্গানাইজেশনাল রিস্ক অ্যাসেসমেন্ট, আমরা খুব সুন্দরভাবে রিস্ক গুলো আইডেন্টিফাই করার যে টুলস গুলো এখানে আমাদের সামনে আমাদের স্পিকার উপস্থাপন করেছেন, এটা সত্যি ভালো লেগেছে। এরপরে রিস্ক যে ইস্যুটা আমাদের আসতেছে, আমরা রিসেন্টলি অনেকে মানে সবাই জানি যে যমুনা রেলওয়ে ব্রিজটা ওপেন হয়েছে, এবং এর আগে যে রেল ট্রেনগুলো চলাচল করতো সেখানে যমুনা মাল্টিপারপাস ব্রিজের সাইড দিয়ে চলাচল করত। কিন্তু প্রয়োজনের তাগিদে, সময়ের চাহিদার প্রেক্ষিতে আমাদের নতুন করে একটা ব্রিজ কনস্ট্রাকশন করতে হয়েছে আর কি। এবং সেখানে যে সমস্ত ইস্যুগুলো আমরা দেখতে পেয়েছি বা জানতে পেয়েছি, সেখানে মনে হয়েছে যে লেনটা ছিল টোটাল ব্রিজের যে ক্যাপাসিটি, এবং কেন আমাদের এই নতুন করে আরেকটা ব্রিজ আসলো। অবভিয়াসলি ডিমান্ড বেড়ে গেছে, স্ট্রাকচারাল কিছু প্রবলেমও ছিল ব্রিজের মধ্যে, ওভারলোড, ডিজাইন কনসার্ন, রিভারের কিছু ইরোশন থ্রেডও চলে আসছে, ক্যাপাসিটি কনস্ট্যান্ট এন্ড ট্রাফিক কনজেশন। যে 3.6 মিটার লেন ওয়াইড লেন ব্রিজ, এটা এত গাড়ি চলাচল করতেছিল, ডে বাই ডে ট্রাফিক ডিমান্ড বেড়ে যাওয়াতে তখন ব্রিজের সেফটির জন্যই আমাদেরকে নতুন করে আরেকটা রেলওয়ে ব্রিজ মানে কনস্ট্রাকশন করতে হলো। যে সিঙ্গেল লেন ছিল, এখন টু লেনের ট্রেন গুলো ফুল স্পিডে চলাচল করতে পারছে। কয়েকদিন আগে রাজশাহীতে ঘুরে আসলাম, দেখলাম কোথাও কোনো নাই, মানে স্টপেজ নাই। এপাশে ওপারে স্টপেজ আছে জাস্ট প্যাসেঞ্জার ওঠা নামার জন্য, যেটা আগে হয়তো বা এরকম ছিল না। তো সব মিলিয়েই আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমরা রিস্ক কথাটাকে ডিফাইন করতে চাই, যে সমস্ত প্রজেক্ট আমাদের কনস্ট্রাকশন হচ্ছে বা সময় বেড়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে প্রজেক্ট কষ্ট বেড়ে যাচ্ছে, ইটস অফকোর্স এ রিস্ক সিস্টেম। কারণ আমরা হয়তো বা কনস্ট্রাকশন শুরু যখন করছি তখন টোটাল জিনিসটা আমাদের নলেজে নিয়ে আসি নাই। দ্যাট ওয়াজ দ্য প্রবলেম ফর আস। এখন পদ্মা ব্রিজ এবং যমুনা নদীর উপর রেলওয়ে ব্রিজ, এই দুইটা ব্রিজের যে স্মুথ কনস্ট্রাকশন এবং টাইমলি ওপেনিং, এটা সত্যি আমাদেরকে আনন্দিত করে। যেগুলো প্যারালালি অন্য যে প্রজেক্ট গুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন আমি গাজীপুর থাকি, এই বিআরটি যে বিআরটির যে সিস্টেমটা, যেটা বাস র্যাপিড ট্রানজিট, এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা গাজীপুর থেকে ঢাকাতে পৌঁছবো, কিন্তু এখন সেটার অবস্থাটা দেখলে মনে হয় আমরা আসলে খুবই একটা মানে নিডি লেভেলে পড়ে আছি আর কি। তো সব মিলিয়ে রিস্ক অলওয়েজ উইথ আস, এবং এটা নিয়ে আমাদেরকে চলতে হবে। যেমন আমরা প্রথমেই যে ডেফিনেশনটা দেখতে পেয়েছিলাম, একজন বিখ্যাত ফেমাস একজন ভদ্রলোক বলতেছিলেন, দ্য বিগেস্ট রিস্ক ইজ নট টেকিং এনি রিস্ক। পজিটিভলি আমাদেরকে রিস্ক নিয়েই চলতে হবে,
এটাই হলো আর রিস্ক যদি আমরা জানি আর রিস্ক যদি নিয়ে আমরা পথ চলি তাহলে সেটাকে উইন করাও আমাদের জন্য সহজ হবে। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি যারা অডিয়েন্স আমাদের সাথে ছিলেন, যাদের জন্য আমাদের আজকে এই সেশনটা এটা একটা ভালো লেভেলে হয়েছে, সমাপ্তির দিকে যাচ্ছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন এবং আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকের অডিয়েন্স এবং চিফ গেস্ট এবং সেশন চেয়ারকে অনেক ধন্যবাদ। আর সবচেয়ে সর্বোপরি আজকের ইভেন্টের মধ্যমণি আমাদের স্পিকার রেজাউর রহমান ভাইকে থ্যাংক ইউ। আমরা আনুষ্ঠানিকভাবে এখন আমরা আমাদের সেশনটা শেষ করলাম। যদি কারো থাকতে চান সেটা আমরা আলোচনা করবো। আর রেজা ভাইকে রিকোয়েস্ট করবো রেকর্ডিংটা বন্ধ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।